এটা একটা হাদিস রাসূলুল্লাহের। আর শামের মধ্যে যখন কল্যাণ থাকবে উম্মাহ উইল বি ভিক্টোরিয়াস। সো এটা আমাদের জন্য ব্যাপক আশাবাদী হওয়ার মতো একটা হাদিস। তো শামে যখন কল্যাণ হবে তখন উম্মাহ ভিক্টোরিয়াস হবে। কনফ্লিক্টে তারা খামাখা ছিল না। 4 লক্ষ ব্যারেল পার ডে প্রোডাকশন থেকে এটা নেমে আসে 2023-এ কত 40,000 ব্যারেল। এগুলো তো কোথাও না কোথাও গেছে। কোথায় গেছে? পৃথিবীর আব্বু আম্মুরা নিয়ে গেছে। ইকোনমি সাইজ অর্ধেকের নিচে নেমে আসছে। তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনাদের খাবার কি ছিল, বলছে যে খাবার কি ছিল আমাদের জিকির। আমার মনে হয় 5 থেকে 6 লক্ষ লোক মারা গেছে। আর এর আগে যদি তাদের 50 বছরের ইতিহাস ধরা হয়, লক্ষ লক্ষ লোককে তারা জুলুম, গুম, খুন, নির্যাতন, শুধুমাত্র 1982 সালে আপনার একটা শহরে 30-40 হাজার লোককে এক সপ্তাহের মধ্যে মেরে ফেলছে। নো অ্যামাউন্ট অফ জিওপলিটিক্যাল অ্যানালাইসিস ক্যান কাভার আপ the zulm and the oppression that was done by Bashar al-Assad. রাসূল সাল্লাল্লাহু একটা হাদিস বলছেন, খুব ফেমাস হাদিস। হাদিসটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ তুমি শামের মুসলিমদেরকে বারাকা দাও এবং ইয়েমেনের মুসলিমদেরকে। সেই সময় সিরিয়ানরা যখন 2014 সালে ডামেস্কাসে ঢুকতে গেছিল, মুক্তির খুব কাছে ছিল, তখন কিন্তু আমরা দেখছি আইসিস একটা সবচেয়ে মেইন বাধা ছিল। এবং এই যে যুদ্ধটা যে বন্ধ হইল না 2014 সালে, এইটার বেনিফিশিয়ারিও কিন্তু আসলে আমেরিকা এবং ইসরায়েল ওই সেন্সে। আবু মুহাম্মদ আল জোলানি, আসলে তার নাম না, তার নাম হচ্ছে আহমেদ আল সারা। হি ডিজোন্ড এন্ড ডিসঅ্যাভাউড টোটালি। তার কার্যক্রম দ্বারা সেটা প্রমাণ করছে গত 7 বছরে। না ইদলিবে তাদের কাউকে এইচটিএস প্রতিশোধ নিছে, ভেঞ্জেন্স দেখাইছে, এরকম কোনো অভিযোগ তারা করতেছে না। এইচটিএস এর সাথে সবচেয়ে বেশি সংঘর্ষ ছিল আইসিস এর। আইসিসও পছন্দ করতো। আইসিস এর বক্তব্যের মধ্যে ছিল যে তারা এইচটিএস কে তাগুত মনে করতো। ইসরায়েল তারা এই থ্রেটটা ফিল করে নাই যে বাশার আল আসাদের হাতে এই কেমিক্যাল ওয়েপন বা এই ফাইটার জেট থাকলে আমার কিছু হবে। কিন্তু যেই মুহূর্তে বাশার আল আসাদের পতন হইল, তারা একটু দেরি করলো না, 24 ঘন্টার মধ্যে তারা সমস্ত জায়গাগুলোতে তারা স্ট্রাইক করলো। যে তারা আসলে স্কেয়ার্ড এন্ড অ্যাফ্রেড অফ দিস নিউ পলিটিক্যাল রিয়েলিটি, যে এই গ্রুপটার হাতে যদি এই অস্ত্রগুলো পড়ে তাইলে বরঞ্চ আমাদের অস্তিত্ব পরবর্তীতে হুমকির মুখে পড়তে পারে। আরেকটা হাদিসে উনি বললেন যে আমাদের যখন দুর্যোগের সময়, ফিতনার সময়, তখন ইমাম থাকবে হচ্ছে শামে। দুইটা বিষয় আমাকে খুব অবাক করে। যে পরিমাণ মানুষ আমার পডকাস্ট দেখে এটা অসম্ভব উৎসাহজনক, কিন্তু যারা আমার পডকাস্ট দেখছেন তার 80% আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না। একটা অনুরোধ করছি, আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কন্টেন্টের কোয়ালিটি, টপিক সব কিছু যেমন একদিকে অনেক বেশি আরও ইমপ্রুভ করবে, আবার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কোনো ভিডিও বা পডকাস্ট আপনারা মিস করবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম রিয়াজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ইয়াহিয়া ভাই। জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো রিয়াজ ভাইয়ের সাথে আগে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন করেছিলাম ইসরায়েলের ইতিহাস। আজকে আমরা সিরিয়ার ইতিহাসের সব কিছু জানবো। আজকে আমরা খুব ডিটেলসে আলোচনা করব সিরিয়া নিয়ে এবং সিরিয়ার যা কিছু আমাদের জানা উচিত মুসলমান হিসেবে। একদিকে যেমন আনন্দঘন পরিবেশ, আরেকদিকে মানুষের অনেক প্রশ্ন আছে যে সিরিয়া আসলে কার দখলে যাচ্ছে। সেই জায়গাটায় আমরা অলরেডি ডক্টর রিয়াজ হাসান ভাইয়ের সাথে একটা চমৎকার ডিসকাশন করেছিলাম অ্যাবাউট ইসরায়েলের ইতিহাস। আজকে আমরা আলোচনা করবো সিরিয়ার ডিটেলস। রিয়াজ হাসান ভাই আইইউটিতে পড়াশোনা শেষ করে উনি ইউএসএতে একটা টপ ইউনিভার্সিটিতে পিএইচডি শেষ করেন। সেখান থেকে উনি ইন্টেল কর্পোরেশনে উনি জব করছেন আজকে বহু বছর, খুবই একটা লিডারশিপ পজিশনে, এবং সেইখান থেকে ওনার জিওপলিটিক্সের ব্যাপারে প্রচুর ইন্টারেস্ট, এবং সেই জায়গাটা থেকেই আমরা আজকে ডিসকাস করব। রিয়াজ ভাই, আমাদের সিরিয়ার ব্যাপারে সবচেয়ে লাউড কোয়েশ্চেন যেটা, অবশ্যই আমরা ডিটেলস যাব। একদিকে সিরিয়ার মানুষের আমরা আনন্দ দেখতেছি, রাস্তায় আনন্দ, অনেকের জেল মুক্তি, কারাগার মুক্তি ইত্যাদি, বাশার আল আসাদের পতন, সে অত্যাচারী শাসক ছিল। অন দ্য আদার হ্যান্ড একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে যে ইসরায়েল তো জিতে গেল, আমেরিকা তো জিতে গেল। নেতানিয়াহু নিজেও ক্লেম করতেছে যে আমরাই এই ঘটনা ঘটাইছি, আমরাই জিতছি, এবং খবর আসতেছে যে গোলেন হাইটস থেকে শুরু করে তাদের আস্তে আস্তে তাদের ইসরায়েলি মিলিটারি ঢুকতেছে। ওইদিকে আবার টার্কি হুঙ্কার দিচ্ছে। টার্কি বলতেছে না আমরাই এইচটিএসকে সাপোর্ট করছি, যারা মূল গ্রুপ ছিল। টার্কি বলতেছে না, ইসরায়েলকে হুমকি দিচ্ছে যে না তোমরা এখানে আসবা না, এটা তোমাদের সিরিয়া তোমাদের টেরিটরি না। মুসলমান হিসেবে আমরা আসলে কিভাবে জিনিসটাকে দেখবো? জি ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত মুসলিম হিসেবে অবশ্যই যদি সংক্ষেপে বলতে হয় তো আমাদের খুশি হওয়া উচিত, কারণ প্রথমত আমরা সিরিয়ান মুসলিমদের এজেন্সি আগে দেখতে হবে। আমরা এর পরবর্তীতে জিওপলিটিক্স কি হচ্ছে, এখানে মেইন অ্যাক্টরস কারা ছিল, ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সটা কিভাবে ব্রেক হইলো, বা ইসরায়েলের সাময়িকভাবে তারা খুশি হওয়ার মতো কিছু আছে কিনা, এগুলো আমরা ডিটেলসে যাব। কিন্তু যে পয়েন্টটা আপনি যখন দেখবেন যে নিষ্পেষিত মানুষ, পারসিকিউটেড এবং টর্চার্ড, আমরা এই যে সেদনায়া কারাগারের ছবিগুলো দেখতেছিলাম, এবং অবর্ণনীয় টর্চার, এই একটা কারাগার থেকে 1.5 লক্ষ লোক বের হইলো, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে এগুলো শুধুমাত্র নর্মাল পলিটিক্যাল পারসিকিউশন না,
একটা সিস্টেমেটিক এথনিক পারসিকিউশন যেটা হয়েছে যে সিরিয়াতে, আমি ডিটেলসে যাব পরে, আপনারা জানেন যে আলাউইটস যারা মূলত ক্ষমতায় ছিল তারা খুবই মাইনরিটি, 10% অনলি, কিন্তু তারাই অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি, পুলিশের 75-80% কন্ট্রোল করতো। এবং এই যে একটা সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন অ্যান্ড রিপ্রেশন, এইটা সিরিয়ার জনগণ 53 বছর ধরে এটা সহ্য করছে। এবং যেই লেভেলের পারসিকিউশন হয়েছে, অনেক, আমি দেখলাম যে এক বোন, উনি কারাগার থেকে বের হইলো, সে বলতেছে আমি 19 বছর বয়সে কুমারী অবস্থায় কারাগারে ঢুকেছি আর এখন 32 বছরে বের হইলাম, কয়েকটা বাচ্চা কাচ্চা আমার আছে, তার মানে কোন বাচ্চার বাবাকে আমি জানি না। চিন্তা করা যায়। এবং এরকম অনেক বাচ্চা হয়েছে যাদের জন্ম হয়েছে ওইখানে এবং তারা বাহিরের আলো বাতাস কিছু দেখে নাই, তারা অ্যাডাল্ট এইজে এখন বের হচ্ছে, তারা জানে না পৃথিবীর আকাশ দেখতে কেমন, গরু মানে প্রাণী কেমন, গরু কেমন, ছাগল কেমন, কিছুই তারা চিনে না। সো এই যে অবর্ণনীয় একটা অত্যাচার, এবং শুধু তো তাই না, প্রতিদিন সম্ভবত কয়েকশো লোককে ফাঁসি দেওয়া হইতো এই সেদনায়া কারাগার, অনলি একটা কারাগারে। সেখানে আয়রন এক্সিকিউশন প্রেস আমরা দেখতেছি, যে মেশিন, মানে ফাঁসি দেওয়ার পর লাশগুলোকেও ওই আয়রন এক্সিকিউশনের ভিতরে ঢুকায় পুরো কাগজের মতো করে ফেলা হইতো। মানে বর্ণনা দিতে দিতে শেষ করা যাবে না, যে অনেককেই 2 হাত সামনে বেঁধে ঝুলায় রাখা হইতো, এবং এইটা কতদিন চলতো কে জানে। অনেককে পিচ মোড়া করে বেঁধে ওইভাবেই উল্টা করে ঝুলায় রাখতো। সো তারপর খাওয়া দাওয়া, নর্মালি প্রিজনারদেরকে তো আমরা জানি যে মানে নর্মাল যেই হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ বা ম্যানার, সেটা হচ্ছে আপনি যাদেরকে প্রিজনার তাদেরকে খাবার দিবেন, অ্যাটলিস্ট তারা তো বন্দী, তাদেরকে তো খাবার আপনি দিবেন। কিন্তু আমরা সিরিয়ার বিভিন্ন কারাগার থেকে যারা বের হচ্ছে তাদের কাছ থেকে শুনতেছি যে তাদেরকে খাবারও দেওয়া হইতো না, কতদিন পরে একবার, আল্লাহু আলাম। এবং একজন বলছেন যে তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনাদের খাবার কি ছিল, বলছে যে খাবার কি ছিল আমাদের জিকির। মানে বলতেছে যে মারিয়াম আলাইহিস সালাম যেরকম আল্লাহর কাছে দোয়া করছিল যে আল্লাহ আমি এই বিপদে পতিত, আমাকে আপনি খাবার দেন, আপনার বারাকা থেকে আপনি আমাদেরকে রিজিক দেন, ঠিক তদ্রুপ তারাও এভাবে জিকির করে আল্লাহর কাছে চাইতো এবং বলতো যে জিকিরের পরে আমরা পরিতৃপ্ত ফিল করতাম। তো খুবই অবর্ণনীয় পারসিকিউশন এবং টর্চার এবং নির্যাতন। তো এইটা থেকে যে সিরিয়ার মানুষ মুক্তি পাইলো, এইটার জন্য আমাদেরকে প্রথমে আনন্দিত হইতে হবে মুসলিম হিসেবে। কারণ রাসূলুল্লাহর হাদিসটা তো আমরা জানি যে মুসলিমের মানে হ্যাঁ সমস্ত উম্মাহ হচ্ছে এক শরীরের মতো। তো উম্মার একটা অংশে কষ্ট পাইলে আরেকটা অংশ ফিল করবো। তো উই ওয়ার ফিলিং দ্য পেইন। আমরা যেটা হয় আমাদের জেলিফিশ মেমোরি, আমরা মাঝখানে দীর্ঘদিন ভুলে গেছি সিরিয়ার জনগণকে, কিন্তু আমরা মানে ইট ওয়াজ ব্যাক ইন আওয়ার মাইন্ড যে তারা অত্যাচারিত হচ্ছে। তো সেখান থেকে তাদের একটা মুক্তির সুযোগ আসছে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু থ্যাংক আল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহ এই সুযোগটা সিরিয়ার মানুষকে এই স্বাধীনতার স্বাদ আস্বাদন করার সুযোগ করে দিচ্ছেন। এরপরে অনেক চ্যালেঞ্জ আছে ফিউচারে, এবং ইসরায়েল কেন মানে আপাত দৃষ্টিতে কিছুটা খুশি বা আমেরিকা, সেগুলো হয়তো আমরা আলোচনা করব, যে বেসিক্যালি এখানে কারা কারা অ্যাক্টর ছিল, তাদের এখন সাময়িক আনন্দ বা দে আর টেকিং দিস অ্যাজ অ্যান অপরচুনিটি। তো সেগুলো আমাদের আলোচনায় আসবে। কিন্তু প্রথম কথা হচ্ছে আমাদেরকে খুশি হইতে হবে, এবং মূল এবং প্রথম পয়েন্ট হচ্ছে সমস্ত জিও পলিটিক্যাল অ্যাক্টর, শায়েখ ওমর সুলাইমান একটা কথা বলছেন যে নো অ্যামাউন্ট অফ জিও পলিটিক্যাল অ্যানালিসিস ক্যান কাভার আপ the zulm and the oppression that was done by Bashar al-Assad. So আমরা সমস্ত জিওপলিটিক্স সবকিছুই বুঝবো, কিন্তু আগে খুশি হইতে হবে যে আমাদের নিরীহ নির্যাতিত ভাই বোনেরা মুক্তি পাইছেন। এখানে আমি জাস্ট 2টা পয়েন্ট একটু কমপ্লিমেন্ট করতে চাই। একটা হচ্ছে মুসলমানরা আমরা প্যালেস্টাইন নিয়ে আমরা অনেক মানে কি বলবো ফোকাসড, যেটা হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, বাট পাশাপাশি আমরা কিন্তু সিরিয়াকে একরকম ভুলেই গেছিলাম। আমরা মুসলমানরাও এটা আমাদের মাথায় নাই, দোয়াতে নাই, চিন্তায় নাই। এবং এটা কিন্তু একটা সত্য কথা। যদিও প্যালেস্টাইন যেমন একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, একইভাবে কিন্তু আমরা শামের বর্ডারের মধ্যে কিন্তু প্যালেস্টাইনের অংশটাও পড়ে, সিরিয়ার অংশটাও পড়ে, কিন্তু সিরিয়াটা নিয়ে আমরা আসলে অতটা চিন্তিত বা দোয়াতে বা কথাতে বা আমাদের ন্যারেটিভে, টুইটারে, টিকটকে ছিল না, কিন্তু থাকা উচিত ছিল। এটা আমাদের একটা সামষ্টিক ব্যর্থতা, মুসলমানদের ব্যর্থতা। কিন্তু এই জন্য আমাদের আরও বেশি সিরিয়াটা নিয়ে আলোচনা করা উচিত। বিকজ মানে এটা উচিত না যে আমাদের সামনে টিকটকে, টুইটারে প্যালেস্টাইন আসতেছে, প্যালেস্টাইন আবার সিরিয়া আসতেছে, বাট আমাদের মনে করা হচ্ছে যে যেইখানে আমাদের মুসলমান ভাই বোন কষ্ট পাচ্ছে সেইখানে আমাদের দোয়া থাকবে, সাহায্য থাকবে, চেষ্টা থাকবে, কথা থাকবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি দেখি যে আসলে ইউক্রেনের অবস্থা আর সিরিয়ার অবস্থা, আমরা দেখব যে ইউক্রেনকে অনেক বেশি
ইন্টারন্যাশনাল মিডিয়াতে, ওয়েস্টার্ন মিডিয়াতে অনেক বেশি ফোকাস করা হয়, যদিও ইউক্রেনে যে পরিমাণ মানুষ নির্যাতিত হয়েছে বা টর্চার্ড হয়েছে তার থেকে অনেক বেশি হয়েছে সিরিয়াতে। এবং সিরিয়াতে আলটিমেটলি যখন ইউএসএ, রাশিয়া বা আপনার ইসরায়েল, ইরান, এরা সবাই আসলে শুধুমাত্র তার স্বার্থটাই চিন্তা করছে। সাধারণ মানুষ কি দুর্ভিক্ষ কবলিত, টর্চার্ড, খুন, রেপ, এগুলা তাদের কাছে তারা মাঝে মাঝে বলতো, বাট অনেক সময় বলতোও না। লাইক ধরেন গত 3-4টা ইউএনএ যে ইউএন অ্যাসেম্বলিতে সিরিয়া নিয়ে তেমন কোনো কথাই হয় নাই। সে সময় কি মানুষগুলো টর্চার্ড হইতেছে না? অ্যাজ ইফ ব্যাপারটা এরকম ছিল যে হ্যাঁ আমরা জানি এটা একটা মানে আমরা এই দেশটাকে সবাই মিলে যুদ্ধ করে নষ্ট করছি, প্রক্সি ওয়ার দিয়ে নষ্ট করছি, অ্যান্ড এটাতে আমরা হ্যাপি। ব্যাপারটা কিন্তু এরকম যে মানে হ্যাঁ এখানে রাশিয়া তার মতো বোমাবাজি করে, আমেরিকা তার মতো বোমাবাজি শক্তি দেখায়, কিন্তু আলটিমেটলি রাশিয়ান মানুষদের অথবা আমেরিকান মানুষদের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, বা টর্চার্ড হচ্ছে না, রেপড হচ্ছে না। রেপড হচ্ছে আমাদের সুন্নি ভাই বোনরা। তো এটাও একটা জিনিস যে আলটিমেটলি এই প্রসঙ্গে আপনার এই পয়েন্টের সাথে একটা হাদিস মনে পড়লো আমার, এটা আমি স্লাইড দেখাবো সেকেন্ড আমার স্লাইড নাম্বার 2-তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, খুব ফেমাস হাদিস। হাদিসটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। উনি দোয়া করতেছিলেন এবং এটা কয়েকবার উনি রিপিট করছেন যে আল্লাহ তুমি শামের মুসলিমদেরকে বারাকা দাও এবং ইয়েমেনের মুসলিমদেরকে। তো এইটা যখন উনি দোয়া করলেন, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইটার কত সিগনিফিকেন্স। এবং শাম বলতে কিন্তু আপনি যেটা বলছেন, সিরিয়া, লেবানন, জর্ডান, প্যালেস্টাইন, ইসরায়েল, এই সবগুলাই শামের মধ্যে পড়ে। সো এই জন্য এবং এক্স্যাক্টলি আমরা ডিফারেন্ট অ্যাক্টর, পলিটিক্যাল গেম, জিও পলিটিক্স, অল ইজ দেয়ার, অল আর দেয়ার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সাধারণ মানুষ হচ্ছে মেইন ফোকাস হওয়া উচিত। কারণ আমার উম্মা তো হচ্ছে সাধারণ মানুষরা, তারা কি কন্ডিশনে আছে, তো তাদের যে মুক্তি, এটা তো অবশ্যই ফার্স্ট অফ অল আমরা মানে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ, এবং আমরা খুশি এটার জন্য। আর আমরা যদি মানে এখানে যদি আপনি যেটা বারবার মানে যেটা প্রশ্নটা করছিলেন যে আসলে কোন কোন অ্যাক্টর গুলো আছে, এটা বুঝতে হলে আমরা একটু ম্যাপে যদি চলে যাই, যে আমরা যদি ডিটেইলসে যদি আলাপ করি যে এটা কনফ্লিক্টের শুরুতে কোন কোন অ্যাক্টররা মানে কি স্বার্থ নিয়ে এখানে আসছিল। এক্স্যাক্টলি। সো যদি আমি ফার্স্ট একটু ম্যাপ দেখাই, তারপরে আমি ম্যাপের সাথে অ্যাক্টরগুলো বলবো। আমার স্ক্রিনে আপনারা ম্যাপ দেখতে পাচ্ছেন। তো এই ম্যাপটা অবশ্য বিজয়ের পরের, বাট এটা থেকে বোঝা যাবে আগের পরিস্থিতি কি ছিল। তো ম্যাপের উপরের দিকটা হচ্ছে নর্থ, আমি নর্থ সাউথ লিখে দিছি, নিচে হচ্ছে সাউথ, ডান পাশ হচ্ছে ইস্ট, আর বাম পাশ হচ্ছে ওয়েস্ট। সো নর্থ সাইডে হচ্ছে টার্কি, সাউথ সাইডে হচ্ছে আপনার নিচের সাইডে জর্ডান, এবং নিচে ইসরায়েল, সাউথ ওয়েস্টে আর কি। আর ওয়েস্টার্ন সাইডে হচ্ছে তাদের সি পোর্টগুলো এবং লেবানন এবং মেডিটেরিয়ান সি, আর ইস্ট সাইডে হচ্ছে ইরাক। তো এটা ছিল অবস্থা। এবং এইখানে এইচটিএস তাদের যেই অভিযানটা সাম্প্রতিক সময় করলো, এইটা ঠিক এইভাবে শুরু হয়েছিল যে ওরা ইদলিবে তো ছিলই, তাদের ইদলিবে গভর্নরেট চলছিল তাদের। ইদলিবে থেকে শুরু করে তারা আলেপ্পোতে প্রথমে বিজয় করলো। আলেপ্পো ইজ দেয়ার সেকেন্ড লার্জেস্ট সিটি। এবং আলেপ্পো থেকে হামা, যেটা আপনারা দেখতেছেন যে সাউথের দিকে, হামা থেকে তারপর হোমস, এটা আরো সাউথের দিকে, এবং হোমসের পরে দামেস্ক। তো এইভাবে করে তারা বিজয় করার পর বাদ বাকি অংশগুলোতে যে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা বাশার রেজিম ছিল, তারা মূলত অনেক জায়গা থেকেই তারা পলায়ন করেছে এবং এইচটিএস এর কন্ট্রোলে। এবং শুধু এইচটিএস না, এখানে আরো কিছু ফ্যাকশনস ছিল। আমি সেকেন্ড যে গ্রুপটা এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এসএনএ, সিরিয়ান ন্যাশনাল আর্মি। তো সিরিয়ান ন্যাশনাল আর্মি হচ্ছে টার্কিশ ব্যাকড মূলত, এবং এরাও সুন্নি মুসলিম, বাট এরা হচ্ছে যে মূলত যেমন আমি যদি এইভাবে বলি যে এইচটিএস এর সাথে টার্কির ভালো রিলেশন আছে, টার্কি হ্যাজ এ গুড ইনফ্লুয়েন্স অন এইচটিএস, বাট টার্কি যা বলবে 100% তাদের কথা এইচটিএস শুনবে, এটার গ্যারান্টি নাই। কিন্তু এসএনএ, যেটা টার্কিশ ব্যাক যে গ্রুপটা, সিরিয়ান ন্যাশনাল আর্মি, এরা হচ্ছে ডিরেক্টলি টার্কির প্রক্সি আর কি। টার্কি এরদোয়ান যা বলবে সেটাই তারা মানবে আর কি। সো এটা হচ্ছে আপনার উপরের দিকে আপনি দেখতেছেন যে টার্কির সাথে তাদের বর্ডারের যে অংশটা, তুর্কি, এই জায়গাটাতে ছিল সিরিয়ান ন্যাশনাল আর্মি। এবং ডান পাশে এসডিএফ এর যে এলাকাটা পার্পল কালারের, ফোরাত নদীর ডান পাশে আর কি, এই জায়গাটা পুরোটা এসডিএফ বা কুর্দিশ ফোর্সের এখন আওতাধীনে। এবং এদেরকে ব্যাকআপ দিচ্ছে ইউএসএ প্রক্সি মূলত এরা। এবং ওই জায়গাটাতেও একটা বাফার জোন টার্কি মূলত তৈরি করছে এই এসএনএ দেরকে দিয়ে। এটা 30 থেকে 35 মাইল ফ্রম দ্য বর্ডার ইনসাইড। তো এই অংশটা, তো এটা হচ্ছে টার্কিশ ব্যাকড সিরিয়ান ন্যাশনাল আর্মি।
থার্ড যে গ্রুপটা সেটা হচ্ছে এই পার্পল কালারের, যেটা আমি অলরেডি বললাম যে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স। এরা হচ্ছে মূলত যখন 2014-15-16-তে ইউএস এর যে মিশন স্টেটমেন্ট ছিল যে আইসিসকে দমন করা, এবং ওইটার কথা বলে তারা ঢুকছে, এবং তারা মূলত আপনার এই কুর্দি ফোর্স গুলোকে, এখানে আমরা জানি যে তুর্কি এবং কুর্দি দের মধ্যে একটা লং স্ট্যান্ডিং রাইভালরি আছে, এবং সেটা অবশ্য এরদোগান যখন প্রথম নির্বাচিত হয়েছিল এটা কমে আসছিল, কারণ তার যেই ইসলামিস্ট রেটোরিক্স আর কি, ওইটাতে কুর্দিদের মধ্যে ইসলামপন্থী অংশটা তাকে অনেকে ভোটও দিছিল। কিন্তু পরবর্তীতে যখন মোর ন্যাশনালিস্ট রেটোরিকে তাকে আসতে হয়েছে, যে কারণেই হোক, তখন কুর্দিরা বললো যে না, তোমার সাথে তো ইসলাম প্রশ্নে আমরা অ্যালাইন করছিলাম, কিন্তু যদি তুমি তুর্কি ন্যাশনালিজমকে প্রমোট করো তাহলে তো আমাদেরকে কুর্দি ন্যাশনালিজম। এটা হচ্ছে একটা বিষয়। এছাড়াও পিকেকে এবং ওয়াইপিজি এই গ্রুপগুলো হচ্ছে মূলত সোশ্যালিস্ট, মানে আপনার বামপন্থী এবং সমাজতন্ত্রী। তো এখানে খুব ফানি একটা পার্ট যে যদিও এরা সমাজতন্ত্রী, এবং আমরা জানি যে কমিউনিজমের সাথে হচ্ছে যে আমেরিকার মূল দ্বৈরথটা ছিল কোল্ড ওয়ারের সময় রাশিয়ার সোশ্যালিজমের সাথে, কিন্তু সিরিয়াতে আপনার মানে আমেরিকা মূলত এই কমিউনিস্ট পার্টি যেটা এদেরকেই সাপোর্ট দিল, এবং এদের মাধ্যমে তার প্রক্সি গ্রুপ বানাইলো, যেটা হচ্ছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স। এটা মূলত হচ্ছে ইউফ্রেটিস রিভারের ইস্ট সাইডে। তারপরে রেজিম কন্ট্রোল, যেটা আসাদের কন্ট্রোলে ছিল, এই যে সাদা ডোরাকাটা অংশটা, কিন্তু এই পুরোটাই আসলে এখন এইচটিএস এর কন্ট্রোলে চলে গেছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা সাইড যেটা হচ্ছে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে রাশিয়ান বেস ছিল, যেখানে রাশিয়ান বেস ছিল লাটাকিয়া এবং তারতুস, যেটা মেডিটেরেনিয়ান সির পাশে, এবং নেভাল বেস ছিল তারতুসে, এখনো সম্ভবত তাদের আছে বা থাকবে ডিপেন্ডিং অন তারা মানে আপনার এই যে এইচটিএস এর সাথে বা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, ট্রানজিশনাল গভর্নমেন্ট, এদের সাথে কোনো ট্রিটি করতে পারে কিনা, এটার উপর ডিপেন্ড করবে আর কি। তো তারতুসে তাদের নেভাল বেস আছে, এবং লাটাকিয়াতে তাদের হচ্ছে এয়ার বেস আছে রাশিয়ার। এবং রাশিয়ার জন্য এটা খুবই সিগনিফিক্যান্ট, খুবই ইম্পর্টেন্ট যে তাদের একমাত্র সিগনিফিক্যান্ট বেস ছিল মিডল ইস্টে হচ্ছে সিরিয়াতে। এই জন্য দে ওয়ার ভেরি ডেসপারেট টু সেভ ইট। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে গোলান হাইটস, যেটা আমি রেড সার্কেল এরিয়াতে দেখাচ্ছি। এই গোলান হাইটসটা নিয়ে আপনাদেরকে আমি সংক্ষেপে এতটুকু বলি যে এটা মূলত গোলান মালভূমি, কিন্তু এটা এত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের সাথে সিরিয়ার বর্ডার এই গোলান হাইটস, এবং এই গোলান হাইটসটা নাম থেকে বুঝতে পারছেন এটা হচ্ছে উচ্চভূমি, এবং আপনি হাইটসে যদি পজিশন নিতে পারে কোনো আর্মি, তার সাথে ইসরায়েলের যুদ্ধ মানে যদি হয় এবং আপনার আর্মি যদি গোলান হাইটসের উপরে থাকে, তখন ইসরায়েল অলরেডি বেকায়দায় পড়ে যাবে। কারণ আপনি ধরেন পাহাড়ের উপর থেকে বা যে কোনো একটা মালভূমির উপরে আপনি আছেন, ওইখান থেকে আপনি তো অ্যাডভান্টেজ পজিশন অলরেডি। সো এই জন্য গোলান হাইটসটা নিয়ে শুরু থেকে টেনশন ছিল, এবং ইসরায়েল 1973-তে গোলান হাইটসটাকে পুরোপুরি ক্যাপচার করে নেয়, এবং 1974-এ তাদের সাথে ইউএনএর মাধ্যমে একটা ডিসএনগেজমেন্ট ট্রিটি হয়, যে একটা বাফার জোন তৈরি করা হবে। গোলান হাইটসটা ইসরায়েল দখল করে নেয়, গোলান হাইটসের পরে আরেকটু এলাকা তারা তৈরি করে, যেটাকে বলা হয় ডিসএনগেজমেন্ট জোন বা বাফার জোন। ওইখানে সিরিয়ার মিলিটারিও আসবে না, ইসরায়েলের মিলিটারিও আসবে না। তো এই হচ্ছে মোটামুটি ডিফারেন্ট অ্যাক্টরস যারা এখানে ছিল। আর ডান পাশে আমি বর্তমানে যে ম্যাপের যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে মূলত আপনার ইউফ্রেটিস রিভারের ওই পাশটা, যেটা ইয়েলো কালারে দেখতে পাচ্ছেন ডান পাশের ম্যাপে, এটা পুরোটা হচ্ছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা কুর্দিশ ফোর্স, যেটা আমেরিকান প্রক্সি। আর লাইট গ্রিন এবং দুই রকম গ্রিন আছে, একটা হচ্ছে সিরিয়ান ন্যাশনাল আর্মি যেটা টার্কিশ ব্যাক, আর একটা এইচটিএস এর। মূলত তারা ইউনিফাইড। এখন যতগুলো বাশার বিরোধী ফোর্স ছিল, যতগুলো ছিল মানে এসডিএফ ছাড়া, কুর্দিশ ফোর্সটা ছাড়া, বাকি সবাই মোটামুটি ইউনিফাইড ছিল আর কি বাশারের এগেনস্ট এই রিসেন্ট এক্সপেডিশন। অ্যান্ড দ্যাট ইজ আরেকটা শিক্ষা আমাদের মুসলিমদের জন্য, যে আমরা সবসময় বলি যে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে সফলতা আসবে। তো এইখানে একটা বিরাট, শুধুমাত্র মুসলিমদের যতগুলো গ্রুপ ছিল তারা তো ঐক্যবদ্ধ ছিলই, দেশের নাগরিক হিসেবে তারা ইভেন দ্রুজ, ক্রিশ্চিয়ান মাইনরিটি, ইভেন জেনারেল শিয়া মাইনরিটি, তাদের সবার সাথে তাদের একটা ইউনিফাইড, একটা ঐক্যবদ্ধ পজিশনে তারা আসছিল, এবং যার কারণে অবিশ্বাস্য সফলতা তারা পাইলো এই রিসেন্ট সময়ে, বাশার আল আসাদের উৎখাতের সময়ে আর কি। 2010 সালে আপনার পার ডে
অয়েল প্রোডাকশন হইতো 4 লক্ষ ব্যারেলের মতো সিরিয়াতে, সেটা 2023-এ চলে আসলো মাত্র 40,000 ব্যারেল। যদি চিন্তা করেন, মানে 10 ভাগের 1 ভাগ, 4 লক্ষ থেকে 40,000 ব্যারেল পার ডে। ইকোনমি কোথায় নেমে আসছে? আর বাকি আরেকটা কথা হচ্ছে কি, যে তার মানে কি পরিমাণে ন্যাচারাল রিসোর্স ইদার নষ্ট করা হয়েছে, এক্সপ্লয়েট করা হয়েছে, অথবা অন্য কোনো দেশ নিয়ে গেছে। এবং কারা নিয়ে গেছে আমরা সবাই বুঝি, হ্যাঁ, যে পৃথিবীর যারা আব্বু আম্মু, তারা দিনের শেষে এই যে কনফ্লিক্টে ছিল, কনফ্লিক্টে তারা খামাখা ছিল না। আপনি চিন্তা করেন, সিরিয়া পৃথিবীর মিডল ইস্টের মিডলে, এবং কি পরিমাণ ন্যাচারাল রিসোর্স এখানে আছে, যেখান থেকে প্রতিদিন 4 লক্ষ ব্যারেল 2010 সালে, 2010 সালেও কিন্তু আসাদ অত্যাচার করতেছে তার দেশের মানুষকে। ওই জন্যই 2011 সালে মানে কি বলবো, আসাদ মুক্তির জন্য আন্দোলন শুরু হয়। কিন্তু ওই প্রবলেমের মধ্যেও যে যতটুকু অপেক্ষাকৃত ইকোনমিক স্টেবিলিটি ছিল, সেখানে পার ডে অ্যাপ্রক্সিমেটলি 4 লক্ষ ব্যারেল, মানে এক্স্যাক্টলি বলতে গেলে 3,83,000 ব্যারেল পার ডে প্রোডাকশন থেকে এটা নেমে আসে 2023-এ কত, মাত্র 40,000 ব্যারেল। এই যে মাঝখানে যে বিশাল ন্যাচারাল রিসোর্স, এগুলো তো কোথাও না কোথাও গেছে। কোথায় গেছে? পৃথিবীর আব্বু আম্মুরা নিয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় যেটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ইকোনমি সাইজ। ইকোনমি সাইজ 2010-এ ছিল $60 বিলিয়ন, $60 বিলিয়ন US। সেই ইকোনমি সাইজ 2023-এ নেমে আসছে 30 বিলিয়নের নিচে। ইকোনমি সাইজ অর্ধেকের নিচে নেমে আসছে। অন টপ অফ দ্যাট, একটা সবাই বলে ও এটা খালি সিভিল ওয়ারের জন্য হয়েছে, বাট এখানে সিভিল ওয়ারের যদি অন্য প্লেয়াররা না আসতো তার স্বার্থ নিয়ে, মানে এই সিভিল ওয়ারের মধ্যে যদি রাশিয়া, আপনার ইসরায়েল, আপনার আমেরিকা, ইরান, এরা যদি না ঢুকতো, এই সিভিল ওয়ার 2014 সালে শেষ হয়ে যেত। 2011 সালের শুরু হওয়া সিভিল ওয়ার 2014 সালে স্পষ্টভাবে শুরু হয়ে যাওয়ার কথা, কারণ বিদ্রোহীরা তখনই জেতার কথা। ওদের বিদ্রোহীদেরকে আটকাইছে কারা? এই আইসিসের একটা গ্রুপ মারপিট শুরু করলো, ইরানি একটা গ্রুপ মারপিট শুরু করলো, অর্থাৎ ইন্টারন্যাশনাল প্লেয়াররাই এইটাকে কিন্তু শেষ হইতে দেয় নাই। 2014-তে যেটা শেষ হওয়ার কথা, সেটা শেষ হলো 2024-এ। এখানে আরও ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে আমি বলতেছি $60 বিলিয়ন ইকোনমি 30 বিলিয়ন ডলারের নিচে নেমে আসছে, আপনাকে এটাও মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু ডলারের দামও অনেক কমে গেছে, সিগনিফিক্যান্ট ইনফ্লেশন হয়েছে। সো ওই 2010 সালের 60 বিলিয়ন কিন্তু এমনিতেই 2024 সালে হয়ে গেছে 100 বিলিয়ন, মানে ডলারের দাম যে পরিমাণ কমছে, হ্যাঁ, ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে মানে 3-4 গুণ। হ্যাঁ, সো প্র্যাকটিক্যালি ওদের ইকোনমির সাইজ আপনার বেসিক্যালি মানে 100 টাকার ইকোনমি হয়ে গেছে 25 টাকার, মানে 75% ইকোনমি গন। এই যে ইকোনমি গন, এর যে অ্যাডিশনাল যত কিছু রিসোর্সেস এলিমেন্টস আছে, যত কিছু ন্যাচারাল রিসোর্স এক্সপ্লয়টেশন হয়েছে, এক্সপ্লয়টেশন কি সিরিয়ার মানুষ পাইছে? পায় নাই। কারা নিয়ে গেছে? এগুলো হচ্ছে গিয়ে ওই যে আমরা আগে যেরকম শুনতাম যে মানুষ ওই যে কলোনাইজেশন, এটা হচ্ছে একরকম প্রক্সি দিয়ে কলোনাইজেশন। হ্যাঁ, আমি জানছি যে কলোনাইজাররা এসে আফ্রিকা থেকে নিয়ে গেছে, ফ্রেঞ্চ কলোনিয়াররা এসে নিয়ে গেছে, সেম জিনিসই হয়েছে, খালি এখানে হচ্ছে কিছু প্রক্সি, মানে আমেরিকার কিছু প্রক্সি, ইসরায়েলের প্রক্সি, ইরানের প্রক্সি, ইরানের প্রক্সি আছে। জি, এক্স্যাক্টলি। এবং এইটার সাথে আপনি শুরুতে যে প্রশ্নটা বলতেছিলেন যে আমাদের খুশি হওয়া উচিত কিনা, তো সেই প্রসঙ্গে আমি আরেকটা পয়েন্ট এখন মাথায় আসলো, যে সিরিয়ানরা এত সমৃদ্ধ, যেটা আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, এবং সিরিয়া একটা সমৃদ্ধশালী জাতি। কিন্তু আমরা দেখলাম যে গত 10 বছরে, ইনক্লুডিং আমাদের এখান থেকে শুরু করে ইউরোপের সব দেশে আপনি যান, সিরিয়ান রিফিউজি সব জায়গায়, মানে তারা ভিক্ষা করতেছে, ক্যান ইউ ইমাজিন? অথচ তারা সমৃদ্ধশালী, প্রেস্টিজিয়াস একটা জাতি, এবং তাদের ভালো আত্মমর্যাদা বোধ সম্পন্ন একটা জাতি, অথচ তাদের জনগণের এই অবস্থায় তারা নেমে যাইতে হয়েছে যে তাদের নিজস্ব বাসা বাড়ি তো তারা ত্যাগ করলো, তারা রিফিউজি হিসেবে অন্যান্য জায়গায় যে একেবারে মানে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেনের মতো জীবনযাপন করতে হয়েছে। তো অফকোর্স মানে পিপলের এজেন্সি এবং পিপলের যে সেলফ ডিগনিটি, এটার দিকে চিন্তা করলে মানে there is no way যে we cannot be happy for this outcome আর কি। এখানে আপনি রাশিয়ার কথাটা আনলেন, এখানে টার্কি, তো টার্কির বর্ডারে, সো টার্কির কথাটা এখানে অবশ্যই আসলো। আপনার কুর্দিশদেরকে নিয়ে আপনি বললেন, এখানে আমেরিকা এবং ইসরায়েল কেন ঢুকলো? আচ্ছা, আমি এই ডিফারেন্ট অ্যাক্টররা তাদের যে কন্ট্রিবিউশন গুলো, এটা আমার স্লাইড নাম্বার 4-এ মোস্ট প্রবাবলি। তো এখানে আমি এই 4টা যে মেইন প্লেয়ার যারা, যেমন টার্কি, দে নিউ দ্য প্ল্যান। অবশ্যই টার্কিও এখন
মানে এইভাবে বলার কোনো তুলনামূলক আমাদের মানে সিরিয়াতে সবচেয়ে পজিটিভ অ্যাক্টর ছিল টার্কি, এবং যার কারণে বর্তমানে যারা বিজয়ী হয়েছে যে গ্রুপ, তাদের সাথে টার্কির রিলেশন সবচেয়ে ভালো, এবং টার্কি কেম আউট অ্যাজ দ্য উইনার বেসিক্যালি আউট অফ ইট। সো টার্কি দে নিউ দ্য প্ল্যান, প্রবাবলি তারা হয়তো এক্সাক্ট ডেটটা জানতো না, কিন্তু দে নিউ যে দেয়ার ওয়াজ এ প্রিপারেশন গোয়িং অন ফর দিস কাইন্ড অফ অফেন্সিভ। তাদের হয়তো প্ল্যান ছিল এরকম যে মানে তারা গ্রিন সিগন্যালও দিছে, এবং ইনফ্যাক্ট তারা ড্রোন দিয়ে হেল্পও করছে। কারণ আমরা দেখছি যে অতীতেও এই ধরনের যে কোনো অভিযানে যেই মানে ল্যাকিংটা হয় এই ধরনের গ্রুপগুলো, রেবেল গ্রুপগুলার এয়ার পাওয়ারের কারণে তারা মাইর খেয়ে যায়। দেখা যায় লাস্ট টাইমও যেটা হয়েছিল রাশিয়া এবং ইরান, তারা স্কচড আর্থ পলিসি, অর্থাৎ আপনার কার্পেট বোম্বিং করে একেবারে জনপদ ধ্বংস করে দেবে, আপনারা আর আগাইতে দিবে না, আপনার মানে মানে আপনার অভিযানটাকে বন্ধ করে দিবে তারা। তো এইবার মূলত টার্কির যে ড্রোন সাপোর্টটা ছিল, দ্যাট হেল্পড আ লট অ্যাকচুয়ালি ইন দেয়ার এয়ার পাওয়ার, ওই অভিযানের সময় কথা বলতেছি। সো টার্কির অবশ্যই এখানে সবচেয়ে বড় যে ইন্টারেস্ট সেটা হচ্ছে টার্কির বর্ডারটাকে সিকিউর করা, যে মূলত তাদের বর্ডারে আপনারা দেখবেন যে টার্কির সাথে সবচেয়ে লং বর্ডার, এবং টার্কি চায় যে তাদের যেহেতু পিকেকে এবং ওয়াইপিজি, যাদেরকে টার্কি হচ্ছে এক্সট্রিমিস্ট সন্ত্রাসী গ্রুপ হিসেবে তারা আইডেন্টিফাই করে, এবং ইউএসও মানে টার্কির বলতে পারে আমার একটা দর কষাকষির কারণে ইউএসও এটাকে মার্ক করছে এজ এ টেররিস্ট অর্গানাইজেশন। সো টার্কির ওইখানে এবং কুর্দি বনাম তুর্কি জাতীয়তা যেই একটা কনফ্লিক্ট, যদিও এটা আনফর্চুনেট, এটা হওয়া উচিত না, যেমন সালাউদ্দিন আইয়ুবী কিন্তু কুর্দি ছিলেন। সো কুর্দি অনেক বড় বড় বিজেতা ছিলেন ইসলামের ইতিহাসে, বাট মোস্তফা কামাল পাশা উনি মানে রাশিয়ার অ্যাটাক থেকে গালিপল্লিতে যখন ওয়ার অফ গালিপল্লিতে তুর্কিকে যখন সেভ করলেন, সো তুর্কি জাতীয়তাবাদ একটা প্রচন্ড প্রবল মানে জাতীয়তাবাদ হিসেবে আবির্ভূত হইল। এবং এই যে মানে আপনার এই জন্য মানে আপনি দেখবেন যে এরদোগানের যতই তার অনেক মানে ইসলামিক এজেন্ডা আছে, কিন্তু স্টিল তাকে কিন্তু মোস্তফা কামাল আতাতুর্কের কবর জিয়ারত করতে হয়, তার ফুলের সামনে যায় ছবি দিতে হয়, মানে তুর্কি জাতীয়তা থেকে বের করতে সে এখনো তার দেশকে পারবে না, এটা মানে খুবই কঠিন। তুর্কি জাতীয়তা ইজ সো স্ট্রং আর কি। সো তুর্কি কুর্দি জাতীয়তার এই যে কনফ্লিক্টটা, এইটাকে আপনার এটা তুর্কির জন্য টু সাম এক্সটেন্ট একটা থ্রেট হয়, গিভেন দ্যাট যে কুর্দিশদের মধ্যে যখন আপনার সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট যারা হচ্ছে স্পেশালি এরদোগানকে এবং ইন জেনারেল তুর্কিদেরকে মানে তুর্কিতে আপনার হচ্ছে যে তুরস্কের জন্য থ্রেট এজ এ ন্যাশনাল ইন্টারেস্ট, আর অন টপ অফ দ্যাট ইসলামিক এজেন্ডার জন্য আরো বেশি একটা প্রবলেম। তো টার্কির মেইন মানে এজেন্ডা ছিল তার বর্ডারটাকে সিকিউর করা, এবং তাদের মানে টার্গেট ছিল যে আলেপ্পোতে একটা অটোনোমাস এরিয়া তৈরি হবে, এতটুকু পর্যন্তই তাদের এক্সপেকটেশন ছিল। ওরা কিন্তু ভাবে নাই দামেস্ক পর্যন্ত যাবে, ওরা ভাবছিল এরদোগান যেটা যে হয়তো আলেপ্পো পর্যন্ত বিজয় হবে, এবং তখন হচ্ছে যে আই উইল গেট দ্য আপার হ্যান্ড ইন দ্য ডিসকাশন টেবল উইথ রাশিয়া অ্যান্ড ইরান। কিন্তু এটা যে পুরোপুরি দামেস্ক পর্যন্ত চলে যাবে, ইভেন দে ডিডন্ট অলসো এক্সপেক্ট, ইভেন দ্য রেবেল গ্রুপস ডিডন্ট এক্সপেক্ট আর কি। আর রাশিয়ার যেটা ইন্টারেস্ট এখানে, যে রাশিয়ার সবচেয়ে বড় এয়ার এবং নেভাল বেজ আছে। আপনারা যদি আমেরিকার কথা চিন্তা করেন, আমেরিকার মিডল ইস্টে অনেকগুলো বেজ আছে, আপনি কাতারে দেখেন তাদের বেজ আছে, কুয়েতে, বিভিন্ন দেশে তাদের বেজ আছে, ইসরায়েলে তো আছেই। ইসরায়েল তো আসলে পুরাটাই একটা মানে এক টুকরা আমেরিকা মিডল ইস্টের মধ্যে। সো কম্পেয়ার টু আমেরিকার এতগুলো বেজ জায়গায় জায়গায়, সেখানে রাশিয়ার মাত্র একটা বেজ সিরিয়াতে। তো তার জন্য তো এটা একেবারে অস্তিত্বের ব্যাপার, যেহেতু তাদের মানে সুপার পাওয়ার লেভেলের দ্বন্দ্বটা আমেরিকার সাথে, তো কম্পেয়ার টু আমেরিকা তার তো আর কোনো বেজ নাই এখানে, তার এইটাকে রক্ষা করতেই হইতো বাই হুক অর বাই ক্রুক। আর আপনি সাথে যেটা বললেন যে ন্যাচারাল রিসোর্সের এক্সপ্লয়টেশনের একটা খেলা তো আছেই এখানে। ওকে, আর ইউএস এর ইন্টারেস্টটা হচ্ছে অফকোর্স যেটা মনে হয় যে যদিও তারা সন্ত্রাস বিরোধী যুদ্ধের কথা বলে, আইসিসকে দমন করার কথা বলে, কিন্তু আপনি যেটা বলছেন যে ইকোনমিক ডেটা সেজ যে সবচেয়ে বেশি ন্যাচারাল রিসোর্স এক্সপ্লয়েট করছে ইউএস এ। এবং আপনি দেখবেন যে তারা যে এরিয়াগুলোতে ছিল, দেইরাজো, রাক্কা, মানে ইউফ্রেটিসের ওই পাশটা, ওইখানেই বড় বড় তেলের খনিগুলা, বড় বড় যে অয়েল ফিল্ড গুলো, ওগুলো হচ্ছে এসডিএফ কন্ট্রোলড এরিয়া। এবং আপনি যে বললেন যে 4 লক্ষ ব্যারেল থেকে 40,000 ব্যারেলে নেমে আসছে, সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যেগুলো মানে ইউএস এর প্রক্সি বাহিনী এবং ইউএসএ তারাই এক্সপ্লয়েট করছে এগুলো। তো তার ইন্টারেস্টটা ছিল এটা। এবং অফকোর্স তার আরেকটা ইন্টারেস্ট ছিল যে ইসরায়েলের বর্ডারটা সিকিউর করা। সে তো সব জায়গায় প্রেজেন্স চায়, যে গোলান হাইটসের মানে গোলান হাইটস যেহেতু স্ট্র্যাটেজিক্যালি ভেরি ডেঞ্জারাস ফর ইসরায়েল, ওইখানে আমেরিকা সবসময় তার একটা প্রেজেন্স চায়। এটাও আরেকটা কারণ হইতে পারে যে ন্যাচারাল রিসোর্স
প্লাস হচ্ছে যে ইসরায়েলকে একটা ব্যাকআপ সাপোর্টের জন্য তার ট্রুপস এখানে থাকা বা না থাকা। আর ইরানের ব্যাপারটা আমি আর একটু ডিটেলস দেখাইতে চাই আরেকটা ম্যাপে, যে ইরান তার যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। ইরানে যাওয়ার আগে আমরা কি একটু ইউএস এর ব্যাপারে আমরা যদি আরেকটা পয়েন্ট আমি একটু মানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই যে একটা পয়েন্ট বলা হয় যে আইসিস এবং আল কায়দা এদেরকে একরকম আর্মস বা বিভিন্ন রকম সাপোর্ট দিত আমেরিকা এবং ইসরায়েল। এটা অনেক জায়গায় ইভেন আমেরিকান অনেক জার্নালিস্ট তারাও এই কথাটা বলে, খুব অ্যাক্টিভলি বলে, যে তারা বেসিক্যালি বাশার আল আসাদের বিপক্ষে স্ট্রং করার জন্য অনেক ক্ষেত্রে আইসিস এবং আল কায়দা এদেরকে কেউ কেউ বলে তৈরি করছে, কেউ কেউ বলে শক্তিশালী করছে। আবার আল কায়দা এবং আইসিস তো সবসময় খুব আমেরিকা বিরোধী কথা বলতো। আবার অন টপ অফ দ্যাট আমেরিকা বা সারা পৃথিবীকে দেখাইতো যে আমি টেরোরিজম পৃথিবীতে দূর করার জন্যই আমি আসলে এখানে পয়সা ঢালতেছি। হ্যাঁ, হিউম্যানিটেরিয়ান কজটা ওইভাবে দেখাইতো। তো এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? এইটা মানে অফকোর্স আপনি যেটা বলছেন একটা থিওরি, অফকোর্স যেহেতু ডেটা বা প্রুফ বা এভিডেন্স হয়তো কতটুকু বলা যাবে জানি না, বাট অনেক অ্যানালিস্টরাই এরকম বলতে চায় যে আসলে আমি এইভাবে বলতে চাই যে আমার কাছে যেটা মনে হয় যে আইসিস এর ব্যাপারটা খুব স্পষ্ট, অনেকেই মোটামুটি অ্যাগ্রিড আপন এটা, মুসলিম উম্মার মেজরিটি, যে তাদেরকে মানে আমেরিকা বা ইসরায়েলের ইন্টেলিজেন্সের সাপোর্টে তৈরি করা হয়েছে বা মদত দেওয়া হয়েছে টু ইউজ দেম অ্যাজ এ টুল ফর জাস্টিফাইং দ্য কাউন্টার টেরোরিজম, আমেরিকার যে অভিযান কাউন্টার টেরোরিজম অভিযান। এবং আইসিস আর আল কায়দার প্রিটি মাচ, আল কায়দার ব্যাপারেও যদি বলি যে তাদেরকে আমেরিকা বা মানে ইসরায়েল ইন্টেলিজেন্স তৈরি করুক বা তারা নিজেরা তৈরি হোক, কিন্তু যেটা হয় তা এই সংগঠনগুলো যে স্টাইলে কাজ করে তাদেরকে মানে তারা নিজেরা তৈরি হইলেও তাদেরকে এক্সপ্লয়েট করাটা ইজি বিকজ অফ দেয়ার স্ট্রাকচার। আমি এইভাবে বলতে চাই যে কারণ আমেরিকা তো দেখেন পৃথিবীতে যেখানেই কোনো পলিটিক্যাল গেম হয় ওইটাকেই সে চেষ্টা করে তার নিজের অনুকূলে নিয়ে নেওয়ার জন্য। যেমন ধরেন বাংলাদেশে 5ই অগাস্টে চেঞ্জ হইলো, এই চেঞ্জের পিছনে আমরা জানি যে আমেরিকা নাই, এটা স্বতঃস্ফূর্ত জনগণের মাধ্যমে হয়েছে, কিন্তু হওয়ার পরে কিন্তু আমেরিকার সাথে সাথে চলে আসে যে ওকে চেঞ্জ যখন হয়েছে এটাকে আমি আমার মতো করে বেনিফিট নেওয়ার চেষ্টা করা, হ্যাঁ, বেনিফিট সফট পাওয়ার দিয়ে। এখন আইসিস বা আল কায়দা তারা যে স্টাইলে অপারেট করে তাদের তো ওই ট্রান্সপারেন্সিটা নাই, যে তাদের লিডারশিপ কে কি আপনি তো জানেন না, তারা অনেকটা কাট আউট স্ট্রাকচারে চলে। সো এইটা খুব পসিবল যে তাদের যে স্ট্রাকচার ওইখানে ইনফিলট্রেট করা বা তাদেরকে আমেরিকা যদি আর্ম সাপোর্ট দেওয়া, ড্রোন সাপোর্ট দেওয়া ইত্যাদি, তাদেরকে আমার মতো করে আমি বিভিন্ন অপারেশন মানে অপারেশনের ব্যাকআপ দিব পিছন থেকে, যেটা তারাও হয়তো নিজেরা বুঝবে না বা বুঝবে, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি ওইটাকে ইউজ করে আমার অভিযানগুলো আমি চালাবো। এটা হইতে পারে, ইটস আ প্রবাবিলিটি অফ। এবং আমরা যদি দেখি যে আসলে বেনিফিশিয়ারি কে, মানে আপনি যদি সেকে চিন্তা করেন, দেন আমরা কিন্তু দেখতে পাই যে এই যে ন্যাচারাল রিসোর্স নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেনিফিশিয়ারি আমেরিকা। আবার ধরেন তার দখল বাড়ানোর জন্য আমেরিকা সবসময় চাইছে যে মিডল ইস্টে সিরিয়াতে যে রাশিয়ার বেজ আছে এই বেজের 12টা বাজাইতে, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে ওই বেজেরও সে 12টা বাজাইতে পারলো কিভাবে? আমেরিকা সবসময় চাইছে যে রাশিয়ার যে বেজ সিরিয়াতে সেই বেজের 12টা বাজাইতে, সেটাও কিন্তু সে 12টা বাজাতে পারলো কিসের নামে? আইসিসের নামে, যে হ্যাঁ আইসিস করছে, এবং ওইটার মাধ্যমে কিন্তু সেই ইসরায়েলের সম্প্রসারণ নীতি ইত্যাদিকে সে জাস্টিফাই করতে পারলো। এবং খুবই ইন্টারেস্টিংলি আইসিস অনেক বড় বড় কথা বললো, আইসিস অথবা আল কায়দা, মানে আমরা 2011 সালের পরবর্তী সময় কখনো আমরা তাদেরকে অ্যাগ্রেসিভলি প্যালেস্টিনিয়ান থেকে বাঁচাইতে দেখি নাই, বরং আমরা দেখছি প্যালেস্টিনিয়ানরা আসলে সিরিয়ার জেলেই থাকতো। অন টপ অফ ইট কিন্তু আমরা এটাও দেখছি যে 2014 সালে আইসিস যখন সেই সময় সিরিয়ানরা যখন 2014 সালে ডামেস্কাসে ঢুকতে গেছিল, মুক্তির খুব কাছে ছিল, তখন কিন্তু আমরা দেখছি আইসিস একটা সবচেয়ে মেইন বাধা ছিল। আইসিস ওই সময়ে ওই ঐক্য হইতে দেয় নাই, বরং আইসিস একটা খুবই কি বলবো একটা মানে খাওয়ারিজ একটা ইডিওলজি, খুব স্ট্রেঞ্জ ইডিওলজি, যেখানে আইসিস অনেক খুন খারাপি করলো এবং সেগুলোকে দেখায় আমেরিকা কিন্তু আরও ফান্ডিং করলো। সো অর্থাৎ যুদ্ধটা কিন্তু বন্ধ হইতে দিল না আইসিস, এবং এই যে যুদ্ধটা যে বন্ধ হইল না 2014 সালে, এইটার বেনিফিশিয়ারিও কিন্তু আসলে আমেরিকা এবং ইসরায়েল ওই সেন্সে। সো সেটা ফলো করলে বোঝা যায় যে এই যে অ্যানালাইসিসগুলো, সেই অ্যানালাইসিসগুলো একটা স্ট্রং কি বলবো মানে রিজন আছে। পুতিনের অনেকগুলো স্টেটমেন্ট আছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, যেখানে সে ক্লিয়ারলি বারবার বলছে যে আইএসিস ইজ বেসিক্যালি আ প্রক্সি গ্রুপ অফ আমেরিকা অ্যান্ড ইসরায়েল।
তারপরেও তো সে আইসিসকে দমনের নামেই বারবার মানে সিরিয়াতে তার মানে বেসকে স্ট্রং করছে। তা আমি এইচটিএস এর প্রসঙ্গে যখন আসবো, এইচটিএস কিভাবে এইবার মডারেট বিহেভিয়ার দেখাচ্ছে বা তুলনামূলক প্রো পিপল অ্যাপ্রোচে যাচ্ছে, তখন এই প্রসঙ্গে আরেকটু আসবে বিস্তারিত। তো আমি ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স প্রসঙ্গে আবার ফেরত যাই, যে ইরান কেন মানে ডেসপারেটলি কয়েক যুগ থেকে বাশার আল আসাদকে মানে তার এত পারসিকিউশন ইরান কিন্তু জানতো যে সে করতেছে, এবং তারপরও ব্লাইন্ডলি সাপোর্ট দিয়ে গেছে। সেটার মূল কারণ হচ্ছে আমার এই স্লাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের একটা ম্যাপ আমি দেখাচ্ছি। তো আপনারা যদি এই ম্যাপটা খেয়াল করেন, যে একেবারে প্যালেস্টাইনে মানে হামাসকে তারা সহযোগিতা করে, আমরা সেটা জানি। সিরিয়ার পাশেই ছোট করে এনক্লেভ, এটা হচ্ছে লেবানন। লেবাননে তো হিজবুল্লাহ, তারপরে এই পুরাটা হচ্ছে সিরিয়া। সিরিয়ার পাশে হচ্ছে ইরাক, ইরাকের পাশে ইরাকে তাদের ইরাকি মিলিশিয়া, তাদের অর্গানাইজেশন বাদর, বেশ কিছু গ্রুপ আছে যেগুলো হচ্ছে শিয়া মিলিশিয়া এবং ইরানের আনুগত্য করে। তারপরে তো হচ্ছে যে ইরান হিমসেলফ, ইরানের বিরাট ভূখণ্ড, এবং এই দিকে আপনি একেবারে গালফ অফ এডেনের পাশে যদি দেখেন যে ইয়েমেন, যেখানে হুথিরা তার প্রক্সি। তো এই পুরাটাকে সরি পিছনে চলে গেল, আপনি যদি এই পুরাটাকে আমরা যদি কানেক্ট করি, এটা ক্রিসেন্টের মতো হয় আর কি। এই জন্য এটাকে বলা হয় শিয়া ক্রিসেন্ট বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, ইরানিয়ান অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। তো তার এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সটা কিভাবে কাজ করে, ইরান যদি লেবাননের হিজবুল্লাহকে কোনো অস্ত্র দিতে চায়, সো ইরাকে তার অনুগত সরকার এখনো আছে এবং মিলিশিয়ারাও আছে বিভিন্ন, তাদের মাধ্যমে সে সিরিয়াতে দিতে পারে, বা বাশার আল আসাদকে তো অফিসিয়ালি পাঠাইতে পারতো, এবং সে খুব ইজিলি আপনার বর্ডার দিয়ে লেবাননে হিজবুল্লাহকে তার যে তার চেইনটা সে মেনটেন করতে পারতো। তো সিরিয়ার জন্য তার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল যে সিরিয়া যদি মাঝখান দিয়ে মানে আপনার তার ব্লকের বাইরে চলে যায় ইরানের, তখন কি হয়, তার এই চেইনটা কিন্তু আর কন্টিনিউয়াস থাকে না, তো তার অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সটা ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। কিন্তু আমরা সবসময় বলি যে শিয়া সুন্নি বিভেদটা না থাকুক মিডল ইস্টে। তো হ্যাভিং সেড দ্যাট, আমরা যদি মানে সিরিয়াতে ইরান যেভাবে ইভেন আলাউইদের শিয়া আকিদা বিশ্বাস নিয়ে আমি একটু পরে আসবো, কিন্তু ওই আকিদা বিশ্বাসের চেয়েও বড় কথা হচ্ছে যে এত লক্ষ লক্ষ লোককে জুলুম করা হচ্ছে। আপনি গত 13 বছরে যে যুদ্ধ হইল সিরিয়াতে, প্রায় আমার মনে হয় 5 থেকে 6 লক্ষ লোক মারা গেছে। আর এর আগে যদি তাদের 50 বছরের ইতিহাস ধরা হয়, লক্ষ লক্ষ লোককে তারা জুলুম, গুম, খুন, নির্যাতন, শুধুমাত্র 1982 সালে আপনার হামা শহরে মুসলিম ব্রাদারহুডের মনে হয় 40,000 লোকজনকে তারা উইদিন এ স্প্যান অফ 3-4 ডেজ, তারা 3-4 দিনের ব্যবধানে, হাফেজ আল আসাদ তখন ছিল আর কি, হাফেজ আল আসাদের সময় তার ভাই সম্ভবত আর্মি চিফ ছিল, এবং পুরোপুরি আপনার একটা শহরে 30-40 হাজার লোককে এক সপ্তাহের মধ্যে মেরে ফেলছে। সো এই যে এত মানবতা বিরোধী অপরাধ, এত বড় আপনার গুম, খুন, জুলুম, এরপরেও সিরিয়াকে আপনার ইরান সাপোর্ট দিয়ে যাইতো। তো ওইটাই আসলে সেক্টেরিয়ান বিহেভিয়ার। ইরান যদি তার এই সেক্টেরিয়ান বিহেভিয়ার থেকে বের হয়ে আসতে পারে যে ফাইন, ওকে, সিরিয়াতে নতুন সরকারের সাথে আমরা কাজ করবো, হোক তারা সুন্নি, তাহলে কিন্তু দে ক্যান মেনটেইন দেয়ার অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। সো দে হ্যাভ টু অলসো চেঞ্জ দেয়ার বিহেভিয়ার এখানে আর কি। সো এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। তো আপনি যে প্রশ্নটা করছিলেন যে এই 4টা গ্রুপের এই 4 ধরনের ইন্টারেস্ট ছিল, কিন্তু মানে পিপল অফ সিরিয়া দে হ্যাড টু পে দ্য প্রাইস। সো ওই জায়গাতে আমি এখন আলাউইদের প্রসঙ্গে একটু যাই, যে আসলে আমি জানি যে আমাদের অনেক মুসলিমরাই যারা হয়তো ডিটেলস ওইভাবে জানে না, তারা হয়তো বলবে যে না, আমাদের শিয়া সুন্নি বিভেদের কারণে শুধুমাত্র সিরিয়াতে গভর্নমেন্ট চেঞ্জ করা উচিত হয় না, ইসরায়েল তো এখন খুশি। ইসরায়েলের প্রসঙ্গটাতে আমি আসতেছি একটু পরে। তো তার আগে আমি এটা একটা অ্যাড্রেস করতে চাই, যেটা রিসেন্টলি আমি শাইখ ইয়াসির কাদের লেকচার থেকে পয়েন্টগুলো নিছি। সো আমি নুসাইরি এবং আলাউই, যেটা বাশার আল আসাদ এবং তার ফ্যামিলি, তাদের যে বিলিফ, এইটা নিয়ে একটু আমি ধারণা দিতে চাই আমার দর্শকদেরকে। আমার মনে হয় এটা খুবই সিগনিফিক্যান্ট ইন দিস কনটেক্সট, এই টপিকে। তো আমি আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে ফ্লো চার্ট করে দেখাচ্ছি যে আমরা সুন্নি, যারা আহলুস সুন্নাহ বলি, সুন্নিদের সবচেয়ে কাছাকাছি যে গ্রুপটা শিয়াদের মধ্য থেকে, সেটা হচ্ছে জাইদিদেরকে ইনফ্যাক্ট এরা ইয়েমেনে 5 থেকে 10% হবে। এরা টোটাল শিয়া জনগোষ্ঠীর মধ্যে 5 থেকে 10% হবে যারা জাইদি। তো জাইদিদেরকে শিয়ারা মনে করে যে তারা হচ্ছে সুন্নিদের কাছাকাছি, আবার সুন্নিরা বলে যে না, জাইদিরা তো হচ্ছে শিয়াদের বিগিনিং অফ দ্য শিয়াইজম আর কি। সো জাইদিরা ইন দ্য মিডল, মোস্টলি তারা আমাদের
তুলনামূলক সবচেয়ে ক্লোজ প্রক্সিমিটি আমাদের সাথে আর কি, সুন্নিদের সাথে। তো জাইদ আকীদার দিক থেকে জাইদিদের পরে যদি আমরা আরেকটু ভিতরে যাই, মানে আরেকটু স্পেকট্রামের ওই পাশে যাই, তাইলে হচ্ছে 12 বা ইমামি শিয়া, যেটা হচ্ছে আপনার ইরানের মেইন স্ট্রিম, এবং এরাই 80% অফ দ্য গ্লোবাল শিয়া পপুলেশন আর কি। এবং আমরা জানি যে এদের বিলিফটা তো আমরা জানি যে 12 জন ইমামকে তারা বিশ্বাস করে, 12 ইমাম, এর মধ্যে 11 জন ইমাম পর্যন্ত আমরাও ওই ইতিহাস মানি, সুন্নিরাও, ইমাম হাসান আল আশকারি পর্যন্ত। কিন্তু তারা বিশ্বাস করে যে 12 নম্বর ইমাম যে মোহাম্মদ ইবনে হাসান আল আশকারি, তার জন্ম হয়েছে এবং সে এখন হিডেন, এবং সেই হচ্ছে হিডেন ইমাম মাহদি তাদের আর কি। তো এটা হচ্ছে তাদের বিশ্বাস। এবং তারপরে যদি আপনি আরেকটু এক্সট্রিম স্পেকট্রামে যান, শিয়াইজমের স্পেকট্রামের ভিতরে, তাইলে হচ্ছে ইসমাইলিজ, যাদেরকে 7 আর্টস বলে, তারা 12 ইমামের বদলে 7 ইমামে বিশ্বাস করে। তারাও খুবই মানে ছোট, তারা 7 to 8% অফ দ্য গ্লোবাল শিয়া পপুলেশন। এবং সবচেয়ে ফ্রিঞ্জ মাইনরিটি এবং সবচেয়ে এক্সট্রিম যেটা আসলে ইভেন শিয়াইজমের মধ্যেও না, তারা আসলে মুসলিমও না, কিন্তু রিসেন্টলি ইন লাস্ট 50 ইয়ার্স শিয়া স্কলাররা রিকনসাইল করছে বিকজ অফ বেসিক্যালি পলিটিক্যাল রিজন। তারা আলাউইটসদেরকে, মানে আমরা যদি বলি যে শিয়াইজমের মধ্যেও ধরি, তারা হচ্ছে সবচেয়ে ফ্রিঞ্জ, সবচেয়ে উইয়ার্ড হচ্ছে যে আলাউইটসরা, তারা 5%-এর মতো। তো কেন তারা উইয়ার্ড বলতেছি, আমি প্রথমে তাদের হিস্ট্রি বলবো, তারপর তাদের একটু থিওলজি। আই উইল ট্রাই টু সাম ইট আপ মানে খুব কুইকলি, যদিও এই বিষয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে শাইখ ইয়াসির কাদির লেকচারটা আপনারা শুনতে পারেন। তো আমি আপনাদের জন্য সংক্ষেপে শুধু কিছু পয়েন্ট বলি, যে হিস্ট্রিটা আগে বলি, যে আলাউইদের হিস্ট্রিটা কি। যে আমরা যদি আলাউইদেরকে মূলত নুসাইরি বলা হয়, 1920 আগ পর্যন্ত তাদেরকে নুসাইরি হিসেবেই বলা হইতো। 1920-তে they rebranded themselves as Alawi, যে আলাউই মিন্স রিলেটেড টু আলী, এইভাবে করে তারা তাদেরকে রিব্র্যান্ড করলো যে আমরা আলাউই। এবং এই আলাউইদের মেইন মানে পপুলেশনটা, মানে জনবসতি, মানে ঘনত্বটা হচ্ছে লাতাকিয়া অঞ্চলে, যেখানে আপনার রাশিয়ার একটা বেজ আছে এখন। তো লাতাকিয়াতেই মূলত 70% অফ আলাউইটস দে রিসাইড ইনসাইড সিরিয়া। এবং যেটা আমি একটু আগে বলছিলাম যে শিয়াদের যে 11th ইমাম হাসান আল আশকারি, মোহাম্মদ ইবনে নুসাইরি ছিল হচ্ছে তার একজন ডিসাইপল। যদিও এটা কিন্তু প্রমাণিত ইতিহাস না, এটা নুসাইরিরা বলে আর কি। তো মোহাম্মদ ইবনে নুসাইরি তার ডিসাইপল ছিল, এবং নুসাইর ছিল, সে প্রিচ করত যে 11th ইমাম মানে হাসান আল আশকারি, নুসাইর যে সে প্রিচ করত, এবং সে বলতো যে 11th ইমাম যে হাসান আল আশকারি, সে হচ্ছে গডের ছায়া এই পৃথিবীতে, বা গডের রিফ্লেকশন, আর আমি হইতেছি ওই রিফ্লেকশনের কাছাকাছি যাওয়ার দরজা। সে বলতো যে আই এম দ্য বাব বা ডোর অফ দ্যাট টু দ্যাট ইমাম। তো এইভাবে তার এই আইডিয়াটা বা নুসাইরি আকীদাটা শুরু হয়। এবং তার পরবর্তীতে আমরা একটু যদি জাম্প করি হিস্ট্রিতে, তো আপনার আল খাসেবি নামক একজন লোক, তাদের নুসাইরিদের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ, এবং তার নাতি, তার গ্র্যান্ডসন, তারা হচ্ছে যে লাতাকিয়া অঞ্চলে পালায় আসে আর কি। দে ফ্লেড টু লাতাকিয়া, এবং মূলত তারা কিছু ক্রিশ্চিয়ানসকে কনভার্ট করে তাদের এই আকিদাতে, তাদের এই নুসাইরি আকিদাতে, এবং এর মাধ্যমেই এই ছোট আলাউই পপুলেশনটা তৈরি হয় আর কি। এবং তারা খুবই, আমরা জানি যে শিয়াদের ইন জেনারেল, শিয়াদের আকিদার মধ্যে তাকিয়া নামক একটা জিনিস আছে, যেটা নিয়ে বিতর্ক আছে, ওই প্রসঙ্গে আমি যাব না আজকে। বাট আলাউইদের মধ্যে তাকিয়াটা হচ্ছে একেবারে সেন্ট্রাল টু দেয়ার বিলিফ, অর্থাৎ ইউ হ্যাভ টু কিপ ইউর থিওলজি অ্যাজ সিক্রেট। এবং শুধু সিক্রেটই রাখবে তাই না, ওদের জেনারেল পিপলরা তাদের আকিদার বই পুস্তক পড়া, তাদের এই মানে ধর্মীয় বিষয় পড়া, এটা নিষিদ্ধ। দে ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেস, জেনারেল পিপল। শুধুমাত্র তাদের খাস যারা, মানে একেবারে স্পেশাল এলিট ইমাম যারা, তারা হচ্ছে পড়তে পারবে এবং তারা প্রিচ করবে। এবং মহিলাদের কোনো অ্যাক্সেস নাই আলাউইদের মধ্যে এই ধরনের বই পুস্তক পড়া। জেনারেল পিপলদের তো নাই, মহিলাদেরও নাই, তাদের ইবাদত নাই কোনো ধরনের। তাই আমি আল বাকুরা সুলাইমানিয়া নামক একজন নুসাইরি বা আলাউই ছিল, যে পরবর্তীতে আপনার ক্রিশ্চিয়ানিটিতে, সে আলাউই ছিল কিন্তু পরে সে খ্রিস্টিয়ান হয়ে গেছে ফ্রেঞ্চদের কাছে, মানে সংস্পর্শে এসে, এবং সে পরবর্তীতে বই লিখে আলাউইদের এই মানে আকিদাগুলো তুলে ধরে। হি এক্সপোজড দ্য নুসাইরিজম আর কি। তো এই হচ্ছে মোটামুটি তাদের একটু হিস্ট্রি। তো তাদের আকিদাটা কি, কেন আমরা বলছি এত জোর দিয়ে যে আসলে ইভেন শিয়া ইমামরা কখনো তাদেরকে মুসলিম হিসেবে কনসিডার করতো না আনটিল ভেরি রিসেন্টলি। তো তাহলে আমরা তাদের আকিদাগুলো একটু বোঝার চেষ্টা করি, যে তাদের আকিদাগুলো যেহেতু এত সিক্রেটিভ, তারা কোনো এটা প্রিন্ট করে বইতেও রাখে না,
মানে তারা যেহেতু শুধুমাত্র এলিটদের মধ্যে এটার চর্চা থাকবে, সাধারণ মানুষদের প্রবেশও নিষিদ্ধ, এটার কোনো প্রিন্টেড কপিও থাকে না, খুবই সিক্রেটিভ আর কি। তো তাদের আকীদার 1 নম্বর একটা পয়েন্ট, যেটা প্রবলেমেটিক পয়েন্ট গুলো বলতেছি, সেটা হচ্ছে ডিভিনিটি। মানে আলী হচ্ছে ডিভাইন। ডিভাইন মানে আলী হচ্ছে ম্যানিফেস্টেশন অফ দ্য গড, মানে আলী হচ্ছে এই দুনিয়াতে আল্লাহর রিফ্লেকশন, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের একটা বিশ্বাস। এবং তারা মনে করে যে গড ম্যানিফেস্টস হিম 7 টাইমস ইন দ্য আর্থ। এই দুনিয়াতে আল্লাহ 7 বার বিভিন্ন সূরতে আত্মপ্রকাশ করছেন, নাউজুবিল্লাহ। এবং সর্বশেষ আল্লাহ যে সূরতে আসছেন এটা হচ্ছে আলী, নাউজুবিল্লাহ। এবং তারপরে তারা বিশ্বাস করে যে মুহাম্মদ ওয়াজ ক্রিয়েটেড, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ক্রিয়েটেড ফ্রম দ্য লাইট অফ আলী। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব আলীর পরে, মানে কতটুকু উইয়ার্ড হইতে পারে। এবং তারপরে তারা তাদের ধারণার মধ্যে অ্যামালগামেশন অফ ক্রিশ্চিয়ানিটি এন্ড হিন্দুইজম এগুলোও ঢুকে গেছে। যেমন তারা ট্রিনিটিতে বিশ্বাস করে। এটা মানে ট্রিনিটিটা হচ্ছে এরকম, তাদের 3টা মানে আপনার সত্তা আছে তাদের বিশ্বাস অনুযায়ী। একটা হচ্ছে আল মাআনা, ইসম এবং বাব। আল মাআনা, ইসম এবং বাব। আল মাআনা হচ্ছে আলী হিমসেলফ, মানে যে নিজেই গডের কায়া, আল্লাহর কায়া, নাউজুবিল্লাহ। তারপরে ইসম হচ্ছে যে হচ্ছে মানে আপনার তার সংস্পর্শ, অর্থাৎ তার নূর থেকে তৈরি হয়, তো সেটা হচ্ছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ। আর বাব বা আলী এবং মুহাম্মদের কাছে যাওয়ার দরজা হচ্ছে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আলী, মুহাম্মদ, সালমান ফারসি, এই হচ্ছে তাদের ট্রিনিটি। এবং বডি অফ আলী ইজ দ্য রিফ্লেকশন অফ গড অ্যাকর্ডিং টু দিস বিলিফ, নাউজুবিল্লাহ। এবং একই সাথে তারা আরেকটা ট্রিনিটিতে বিশ্বাস করে, সেটা হচ্ছে 3টা ইবলিস থাকবে প্রত্যেকটা সাইকেলে, মানে অনেকবার রিপিট হবে বিভিন্ন সাইকেলে, বিভিন্ন যুগে। যেমন ফেরাউন, কারুন, হামান, এরা ছিল 3 ইবলিস ডিউরিং মুসা আলাইহিস সালামের টাইম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের 3টা শয়তান হচ্ছে, মানে উই আর সরি টু সে বাট দিস ইজ হোয়াট দে বিলিভ, যে 3টে ইবলিস হচ্ছে আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এটা হচ্ছে তারা আলাউইরা বিশ্বাস করে। এবং তাদের বিলিফে দেয়ার ইজ নো হিয়ার আফটার, কোনো কিয়ামা বলতে কিছু নাই। আপনার শুধু সোলটা ট্রান্সফার হয় এক বডি থেকে আরেক বডিতে, অনেকটা হিন্দুদের পুনর্জন্মের মতো, যে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি উন্নত প্রাণী হিসেবে আবার আসবেন, খারাপ কাজ করলে আপনি নিচের স্তরের প্রাণীতে পরিণত হবেন, আর আপনি যদি খুব ভালো হন তাহলে আপনি আকাশের তারায় পরিণত হবেন। তো এই হচ্ছে বিশ্বাস। এবং তাদের এই আলাউইটস বিলিফে দেয়ার ইজ নো ইবাদা, কোনো ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, মানে হজ, জাকাত, কোনো কিছু নাই। নো মসজিদ, ওদের কোনো মসজিদ নাই আলাউইদের। এবং ইনফ্যাক্ট কোনো একজন মামলুক শাসন আমলে, সম্ভবত মামলুক শাসক, উনি চেষ্টা করছিলেন যে এদেরকে একটু দাওয়াতি কাজ করার জন্য কিছু মানে ধর্মীয় প্রচারক পাঠাইছিলেন, এবং তারা আলাউইদের ওই জায়গায় যে ওখানে কিছু মসজিদ বানাইছিল যে তাদেরকে ধর্মের দিকে নিয়ে আসা। কিন্তু যেহেতু তারা একেবারেই মসজিদ, এই ধারণাই তাদের মধ্যে নাই, তারা ওই মসজিদগুলোকে তাদের ওই গরু, ছাগল এগুলো রাখতো মসজিদের মধ্যে, নাউজুবিল্লাহ। এবং উইমেন আর এক্সক্লুডেড ফ্রম লাইক their আকিদা, their theology, their rituals totally. এবং শিয়া স্কলারদের ওপিনিয়ন, আমি যেটা বলতেছিলাম, যে মেজরিটি মানে সবচেয়ে শিয়াদের হিস্টোরিক্যালি সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল স্কলার যারা ছিল, যেমন আল বাকের আল মাজলিসি বা আত্তুসি, ওনারা আউটরাইট ডিনাউন্স করছেন যে মানে আলাউইটরা বা নুসাইরিরা এরা হচ্ছে মুসলিম না, এরা আউটসাইড দ্য ফোল্ড অফ ইসলাম, এরা মুসলিম না, এরা কাফের। শুধু এটা চেঞ্জ হয়েছে ইন লাস্ট 50 ইয়ার্স। এই 50 বছর আগে আপনার একজন শিয়া স্কলার, সে হচ্ছে যে বলছে যে না, মানে নুসাইরিরা শিয়াদের মধ্যে এক্সট্রিম একটা গ্রুপ, বাট স্টিল তারা উইদিন শিয়াইজম, তারা শিয়াদের মধ্যে তারা একটা গ্রুপ, তারা একটা মাঝহাব, এরকম। তো এটা খুব রিসেন্টলি, এবং এই রিপ্রোচমেন্টটা বা রিকনসিলিয়েশনটা সম্ভবত হাফেজ আল আসাদের লবিং এর কারণে হয়েছে, এবং দেয়ার ইজ এ পলিটিক্যাল পারপাস বিহাইন্ড ইট বেসিক্যালি। এবং কারেন্ট টাইমে তারা আপনার পুরো সিরিয়ার জনগোষ্ঠীর তারা ছিল 10%, লেস দেন 10%, কিন্তু ফ্রেঞ্চরা তাদেরকে এম্পাওয়ার করে দিয়ে গেছে। তো এই জিনিসটা আমরা কলোনাইজারদের থেকে প্রায় সব জায়গায় দেখি, তারা যেইখানে যায় ওইখানে একটা মানে গ্যাঞ্জাম লাগানোর জন্য দেখা যায় মানে যেই রেসিপি দেওয়া যায় ওটা দিয়ে যায়। এবং মানে সিরিয়া যেহেতু ফ্রান্সের কলোনি ছিল, ফ্রেঞ্চরা যেটা করলো যে এই মাইনরিটি আলাউইটসদেরকে তারা এম্পাওয়ার করলো। এই জন্য এখন আপনি অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি, পুলিশ, ক্যাডার যত জায়গায় যাবেন সিরিয়াতে, মানে ডিউরিং আসাদ ফ্যামিলি, মানে তারা হচ্ছে 10% জনগোষ্ঠী, কিন্তু তারা 75 থেকে 80% সরকারি পদ দখল করে আছে। তো এটা তো ইটসেলফ একটা সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন এবং অপারেশন। তো তারপরে আমাদের অনেক বন্ধুরা বা ভাইয়েরা যারা
জিও পলিটিক্সের নামে বলতে চান যে আসলে ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সটা না ভাঙার জন্য বা এইভাবে তাদের টিকে থাকা উচিত, মানে এই সিস্টেমটাই জুলমের উপর দাঁড়াইছে, ফ্রেঞ্চ কলোনাইজেশন থেকে শুরু করে আলাউইদের এম্পাওয়ারমেন্ট। এবং শুধুমাত্র এইটাই একটা কারণ না, আরেকটা লাস্ট কারণ আমি বলে এই নুসাইরি আলাউইদের টপিকটা শেষ করছি, সেটা হচ্ছে ইবনে বতুতা সহ অনেক পর্যটক যারা পুরো মানে পৃথিবী ট্রাভেল করছেন, তারা ইবনে বতুতার লেখায় আলাউইদের কথাও আছে, যে নুসাইরিদের কথা, উনি ওখানে গেছেন এবং তারা সবাই মানে নুসাইরিদের বর্ণনাটা এইভাবে দিচ্ছেন যে তারা খুবই ডিসপাইজেবল, খুবই ডিসগাস্টিং, তারা থাগস কাইন্ড অফ, তারা হচ্ছে দস্যু টাইপের লোকজন, তারা ব্যান্ডিট, থাগস, এই চোর ডাকাত টাইপের সোজা কথা। তো এই ডিসপাইজড মানে এই ক্যারেক্টারের মানে লোকজন, তাদেরকে হচ্ছে ফ্রেঞ্চরা কেন আপনার এম্পাওয়ার করলো, খুব সহজেই বুঝতে পারতেছেন যে তাদের উদ্দেশ্য ছিল সুন্নি মেজরিটি মানে পিপলরা যেন কখনোই ফ্রেঞ্চ কলোনাইজারদের এগেনস্টে শক্তি হয়ে দাঁড়াইতে না পারে। কারণ মাইনরিটিরা কখনোই হচ্ছে যে কলোনাইজারকে থ্রেট করবে না, মাইনরিটি নিজেই জানে যে আমার তো শক্তিই কম, আমি তো আরেকজনের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায় আছি। সো এই কাজটা তারা সব জায়গায় করে, যে মেজরিটিকে মানে নিচের দিকে নামানোর জন্য খুব মাইনরিটি বা ফ্রিঞ্জ, মানে ইভেন মাইনরিটি হইলেও হইতো, সিরিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে খুবই ফ্রিঞ্জ একটা গ্রুপকে তারা নিয়ে আসছে এবং তারা এম্পাওয়ার করছে। সো এই হচ্ছে মূলত। আপনাকে একটু এই জায়গাটাতে একটু কমপ্লিমেন্ট করি, আমি একটা জিনিস একটু মানে আরেকটু আপনার সাথে কমপ্লিমেন্ট করতে চাই। আমাদের মুসলমানদের মধ্যে একটা অনেক বড় প্রবলেম হইলো, আমরা নিজেদেরকে খামাখাই মানে অনেক ক্ষেত্রে দোষারোপ করি, ও মুসলমানরা এতে বিভক্ত, এই যে দেখেন না সিরিয়ায়, হ্যাঁ এই যে দেখেন না সিরিয়ায় মুসলমানরা মারামারি করতেছে। আচ্ছা কেমনে মারামারি করলে? যে শিয়া সুন্নি মারামারি। এই যে আপনি সিরিয়ার মারামারিটাকে শুধুই একটা মুসলিমদের মধ্যে শিয়া সুন্নির মারামারি হিসেবে লাগাই দিলেন, এটা হচ্ছে কি আপনার ইসলামের প্রতি ভালোবাসার অভাব, জ্ঞানের অভাব, বোঝার অভাব। আপনি এটা দেখতেছেনই না যে আসলে শিয়া সুন্নির সরাসরি এটাকে আপনি শিয়া সুন্নি মারামারি বলতে পারেন না। এটার একটা মানে এটার যে কনটেক্সটটা কি, নুসাইরিরা ফান্ডামেন্টালি সুন্নিও না শিয়াও না, তারা একটা কমপ্লিটলি বাতিল। কতটা বাতিল, ইভেন তাইমিয়া রহিমাহুল্লাহ ওনার কিতাবে বলে গেছেন যে নুসাইরিরা, উনি কিন্তু শিয়াদের বাইরে নুসাইরিদেরকে নিয়ে কথা বলছেন, শিয়াদেরকে নিয়ে উনি কথা বলছেন, কিন্তু উনি নুসাইরিদের ব্যাপারে বলছেন যে নুসাইরিরা ইসলামের জন্য খ্রিস্টান অথবা জিউদের থেকেও বেশি ক্ষতিকর। অবশ্যই তারা শিয়াইজমের বাইরে, সুন্নিজমের বাইরে, ইসলামের বাইরে, কোনো সন্দেহই নেই, কিন্তু তারা শত্রু হিসাবে, ইসলামের শত্রু হিসেবে তারা জিউ বা খ্রিস্টান যার মধ্যে যারা ইসলাম তাদের থেকেও বেশি ক্ষতিকর, এটা উনি বলে গেছেন। এবং এটা সেই 1100 বছর 200 বছরের ইতিহাস যে শিয়া এবং সুন্নি মুসলমানরা তাদেরকে কখনোই একসেপ্ট করেনি ইসলামের মধ্যে। ফ্রেঞ্চ কলোনাইজ, এবং তারা কখনো এই সিরিয়াতে কখনো এই শিয়া সুন্নি ঝগড়াটা মারামারিটা হইতো না যদি না ফ্রেঞ্চ কলোনাইজাররা, যখন তারা 1920 থেকে 1945-47 পর্যন্ত ওরা হচ্ছে ফর্মালি প্রাতিষ্ঠানিকভাবে কলোনাইজ করে, তারপরেও তারা অনেক বছর, তারপরে প্রায় 50 বছর কিন্তু এই যে আমরা যে এখন বাশার আল আসাদের যে বাবা ছিল তাকে কিন্তু ফ্রেঞ্চরাই বসাইছে, শুধু তাকে বসায় নাই, ফ্রেঞ্চরা জানতো যে এখানে মাত্র এই আলাওয়াইটা এত ছোট পপুলেশন এবং এদের সাথে সুন্নিদের এত প্রবলেম, সুন্নিরা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চদের বড় থ্রেট, তাইলে আমরা একটা কাজ করি, আমরা একটা গ্যাঞ্জাম লাগাই। এই যে গ্যাঞ্জামটা কে লাগাইলো? নুসাইরিদেরকে এম্পাওয়ার করে সচিব, মিলিটারি, পুলিশ, বড় বড় পদে কে উঠাইলো? সেই সময় ফ্রেঞ্চদের টাকা ছিল, ফ্রেঞ্চরা বেসিক্যালি এই কনফ্লিক্টটা শুরু করলো এবং এই কনফ্লিক্টটা চলতে থাকলো, যেটা 2011 পরবর্তীতে গিয়ে একটা বিশাল আকার ধারণ করলো। তারা তো ইসলামের ফোল্ডেই না, এটা হলো 1 নাম্বার। সেকেন্ড হলো তারা মাইনরিটি হওয়ার পরেও ফ্রেঞ্চরা তাদেরকে এম্পাওয়ার করলো এবং এক্সট্রা অর্ডিনারিলি এম্পাওয়ার করলো। থার্ড হচ্ছে তারপরেও যদি তারা ক্ষমতায় বসে মোটামুটি একটা আদল ইনসাফ করতে পারতো যে তারা অপারেশন করতেছে না, তাও মেনে নেওয়া যেত, কিন্তু তারা তো সেটাও করে নাই। তারা তো বরঞ্চ এত বেশি রিপ্রেসিভ ছিল, এত বেশি অপ্রেসিভ ছিল, যেটা আমরা এই যে এখন সিরিয়ার আয়নাঘর গুলো দেখে মনে হইতেছে, মানে সেদনায়া কারাগার বা এগুলো দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে তো আয়নাঘর অনেক ভালো ছিল, অ্যাটলিস্ট খাবার দাবার দিত, যা করতো, মানে সিরিয়াতে তো আনথিঙ্কেবল টাইপের টর্চার করা হইতো। সো এই সব কিছু মিলে এরপরে যদি কেউ এসে বলে যে না আমাদের আসলে মানে এই আসাদ ফ্যামিলির এগেইনস্টে ফাইটটা করে বোধহয় ভালো হয় নাই, দ্যাটস আ রং কনসেপ্ট। আমি ইসরায়েলের ব্যাপারটা তো আসতেছি কিছুক্ষণের মধ্যে, বাট তার আগে আমি মানে আপনার মানে সিরিয়ার HTS তাদের ব্যাপারে কিছু কথা বলি, তারপর শেষের দিকে চলে যাবো আর কি। সো HTS এর ব্যাপারে প্রথমত HTS এর যে প্রধান
আবু মোহাম্মদ আল জোলানি, তার এটা আসলে তার নাম না, তার নাম হচ্ছে আহমেদ আল সারা। তো এই ভদ্রলোক মূলত, যদিও মানে এখন মিডিয়াতে যেভাবে বলা হচ্ছে তার বারবার তার রিব্র্যান্ডিং এর কথা, কারণ সে একসময় আপনার আইসিস বা আল কায়দা এদের সাথে জড়িত ছিল, কিন্তু তার আমরা যদি মানে খুব ভালো করে পর্যবেক্ষণ করি যে 2016-17-তে সে যখন হি ডিজোন্ড অ্যান্ড ডিসঅ্যাভাউড টোটালি, সে ওইটা থেকে পুরোপুরি বের হয়ে চলে আসছে। এবং এইটাকে শুধুমাত্র এরকম যে সে কৌশলের জন্য বলল যে ভাই আমি ওদের সাথে নাই, না, তার কার্যক্রম দ্বারা সেটা প্রমাণ করছে গত 7 বছরে। প্রথমত আপনি দেখেন যে এই গ্রুপটা সে বানাইলো, এই গ্রুপটার নামটা খেয়াল করেন, হাইয়াত তাহরির আশ-শাম। এটার মানে অর্থ হচ্ছে কাউন্সিল ফর লিবারেশন অফ আশ-শাম, কাউন্সিল ফর লিবারেশন অফ শাম। জেনারেলি আল কায়দা যেই ধরনের নাম বা গ্রুপ বানায়, ফর্ম করে, সেগুলো হচ্ছে আনসার আদ-দ্বীন, আনসার আশ-শরিয়া, এই জাতীয় নাম। কিন্তু এইখানে নামটা বানাইলো কি যে কাউন্সিল ফর লিবারেশন অফ আশ-শাম। সো আপনি নামে একটা ডিফারেন্স দেখতেছেন, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে সে তো একেবারে মানে তার ইয়াং এজে খেয়াল করে দেখবেন যে যখন ইরাক যুদ্ধটা শুরু হয় মাত্র 21 বছর বয়স ছিল তার, 21 বছর বয়স। এবং ওই টাইমে অনেকেরই রক্ত গরম থাকে, এবং যেই পরিমাণ অপারেশন, এটা তো সত্য কথা যে আমেরিকা এবং সাম্রাজ্যবাদীরা যেভাবে আপনার ইরাক এবং আফগানিস্তানে অ্যাটাক করছে, তখন যে কোনো মানে যুবকদের রক্ত গরম হওয়াটা খুব স্বাভাবিক। এবং ওইটার একটা ভেন্টিং বা অ্যাঙ্গারটাকে চ্যানেল করার জন্য হয়তোবা সে ওই টাইমে একটা গ্রুপে তার সামনে যারা আসছে তাদের সাথে সে জড়ায় পড়ছে, সেটা হচ্ছে তার যুবক বয়সের একটা এক্সপ্রেশন বা ভেন্টিং দ্য অ্যাঙ্গার। কিন্তু যখন সে বুঝতে পারতেছে আর একটু ম্যাচিউরড হচ্ছে, এবং যেটা আমরা দেখতে পারি যে সিরিয়াতে যখন সে ব্যাক করলো, সে ফার্স্টে নুসরা ফ্রন্ট বানাইলো, তারপর সে ওইটাও ডিসব্যান্ড করে দিল, করার পরে সে অন্য সব অপোজিশন গ্রুপগুলোকে নিয়ে এই হাইয়াত তাহরির আশ-শাম বানাইলো, যেখানে মানে আপনার টার্কিশ ব্যাক গ্রুপগুলোর সাথে সে অ্যালায়েন্স করলো। অন্য যতগুলো গ্রুপ আছে বিভিন্ন নামের, এখানে ইখওয়ানপন্থী, মুসলিম ব্রাদারহুড পন্থী গ্রুপও আছে, তারা অবশ্য মানে এইচটিএস এর চেয়ে ছোট গ্রুপ, তাদের সবাইকে তারা অ্যাকোমোডেট করলো, 20-25টা ডিফারেন্ট গ্রুপকে। তারা ইভেন এই এখন আমরা যেটা জানতে পারছি যে ইদলিবে তারা যখন শাসন করছে, তারা ইভেন আপনার নন মুসলিম যারা মানে দ্রুজ এবং অন্যান্য মাইনরিটি, তাদেরকেও তারা অ্যাকোমোডেট করছে, এবং তাদেরও ওরকম মেজর কোনো অ্যালিগেশন নাই এদের বিরুদ্ধে। মানে লাইক আপনি আইসিস এর সময়কার ছবিগুলো চিন্তা করেন তো, যে কমলা রঙের একটা ড্রেস পরায় একটা কতগুলো লোককে নিয়ে তারা দেখা যেত কালো রঙের কিছু লোক মানে ধরে গলা কাটতেছে, এই ছবিগুলো ভাইরাল হইতো। অথবা কমলা রঙের ড্রেস পরায় তাকে ছেড়ে দিচ্ছে, তারপরে একটা ট্যাঙ্ক চালাই দিচ্ছে তার উপর দিয়ে। অথবা কমলা রঙের ড্রেস পরায় তাকে একটা কাচের মানে কাচের একটা রুমের ভিতরে আটকায়, ওই কাচের মধ্যে আগুন লাগাই দিচ্ছে। মানে শুধুমাত্র হত্যাই না, এমন ভাবে হত্যা করতো যেটা দেখে মানে স্যাডিস্ট আচরণ মনে হয়, আপনি দেখে মজা পাইতেছেন আর একটা লোক মরতেছে। সো ওই রকম তো দূরের কথা, আমরা মানে এই ধরনের অ্যালিগেশনও এই যে দ্রুজ মাইনরিটি ইভেন শিয়ারা তারাও কিন্তু করতেছে না যে না ইদলিবে তাদের কাউকে এইচটিএস প্রতিশোধ নিছে, ভেঞ্জেন্স দেখাইছে, এরকম কোনো অভিযোগ তারা করতেছে না। বরঞ্চ দেখেন তারা একটা ডেস্ট্রয়েড চার্চ ছিল, সেটাকে রিবিল্ড করার অনুমতি দিছে। এখন আপনি দেখেন যে আমরা যদি আইডিয়াল ইসলামিক শরিয়া টেক্সট বুক শরিয়াতে দেখি, তাহলে অনেকে বলে যে ইসলামী রাষ্ট্রে আপনার অমুসলিমরা ধর্ম পালন করতে পারবে, কিন্তু নতুন করে তারা চার্চ বা মন্দির বানাইতে পারবে না, এরকম একটা মানে মতামত হয়তো বা আছে। এবং আমরা জানি যে আল কায়দা বা আইসিস ওরা সবসময় চেষ্টা করে, মানে ওরা সবসময় সবচেয়ে স্ট্রিক্টেস্ট ওপিনিয়ন যেটা, ওইটাকে তারা ইমপ্লিমেন্ট করতে চাবে। তো তাদের কাছ থেকে আপনি আশা করতে পারতেন না যে তারা আসলে এই অনুমতিটা দিত, কিন্তু এইচটিএস কিন্তু চার্চ রিবিল্ড করার অনুমতি দিছে। এবং গতকালকে বা পরশুদিন সম্ভবত আমরা যে প্রেস বিজ্ঞপ্তিটা দেখলাম, যে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে মহিলাদের ড্রেস কোডকে কোনো মানে ফাইটার হোক বা এইচটিএস এর কেউ কোনো মহিলাদেরকে কোনো ড্রেস কোড ইম্পোজ করতে পারবে না, যে তোমাকে এই হিজাব করতে হবে বা এইভাবে করতে হবে, মানে বলতে পারবে না এটা। তো এই ধরনের, এবং এই পর্যন্ত আমরা কোনো অ্যালিগেশন দেখতেছি না, মিডিয়াতেও দেখতেছি না, ইভেন ওয়েস্টার্ন মিডিয়াতেও দেখতেছি না। ওয়েস্টার্ন মিডিয়া তো পাইলে সবার আগে দেখাইতো যে দে ডিডন্ট কিল এনি সিঙ্গেল হিউম্যান বিং আউট অফ ভেঞ্জেন্স অথবা মানে রিভেঞ্জ নেওয়ার জন্য। সো হুইচ ইজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট বিহেভিয়ার দ্যান আইসিস বিহেভিয়ার, এটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি। এবং তারা জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করছে। আপনি দেখেন যে এক্সিস্টিং অ্যাডমিনিস্ট্রেশন এত ঘটনা আমরা যেটা জানলাম, সুনির্দিষ্ট অপরাধ প্রমাণিত হইলে হয়তো পরবর্তীতে বিচার হবে সুনির্দিষ্ট অপরাধের প্রেক্ষিতে, বাট ইন জেনারেল যে শুধুমাত্র আগের অ্যাডমিনিস্ট্রেশনে ছিল বলেই এখন ধরে কাউকে মব জাস্টিস করে পিটায় মেরে ফেলতে পারবে না, এটা জেনারেল অ্যামনেস্টি দিয়ে দিছে তারা। সো আমি এই ধরনের পয়েন্টগুলা মানে বললাম এই জন্য যে দিস পয়েন্টস শো ক্লিয়ারলি যে তাদের বিহেভিয়ার, তাদের যে গভর্নেন্স,
ইট ওয়াজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট দেন আপনার AQ অ্যান্ড আইসিস। আমরা আইসিস এর কথা তো ক্লিয়ার, AQ এর ব্যাপারে আমি কয়েকটা বলি। যেমন ধরেন মানে আইসিস এর মতো সেইভাবে হয়তো একেবারে ট্যাঙ্কের নিচে মানুষ মেরে ফেলছে বা একেবারে ওই যে কমলা রঙের ড্রেস পরায় মানুষ মারছে, এই ধরনের অভিযোগ আল কায়দার বিরুদ্ধে না থাকলেও তারা মালিতে বা মানে আপনার লিবিয়াতে আনসারুদ্দিন বা আনসার শরিয়া এরা কিন্তু শাসন করতে পারে নাই বেশি দিন, কারণ তারা কখনোই প্রো পিপল হইতে পারে না। তারা কখনো প্রো পিপল হইতে পারে না। কেন পারে না আমি এই আরো 2টা পয়েন্ট অ্যাড করবো। তার আগে আমি একটা ইনফরমেশন দিই যে আল কায়দা কিন্তু 2018-তে সিরিয়ার ইদলিবে তাদের যে সিরিয়ান ব্রাঞ্চ, কারণ জোলানি যখন আল কায়দা থেকে বের হয়ে গেছে, মানে আহমেদ আল সারা শুধু বের হয়েই যায়নি, সে পুরোপুরি বলতে পারেন যে এই এলিমেন্টটাকে সে এক্সটারমিনেট করছে আর কি এই গ্রুপ থেকে পুরোপুরি। তখন তারা চেষ্টা করছে স্বতন্ত্রভাবে আবার মানে সিরিয়ান ব্রাঞ্চ অফ আল কায়দা তৈরি করতে, সেটার নাম ছিল হুররাস আল দিন, এবং ওইটাকেও পুরোপুরি ক্রাশ করছে মূলত আপনার আহমেদ আল সারা, মানে আবু মোহাম্মদ আল জোলানি। তো এই তথ্যগুলো আমি দিলাম, দিজ আর এনাফ টু প্রুভ যে সে যথেষ্ট পরিমাণে তার বিহেভিয়ার চেঞ্জ করছে। শুধুমাত্র ঘোষণা দেয় নাই যে আমি ডিসব্যান্ড করলাম বা আমি তাদের থেকে বের হয়ে আসলাম, হি লিটারালি প্রুভড ইট উইথ হিজ অ্যাকশন, এবং অন্য সব দলগুলোকে অ্যাকোমোডেট করছে। এবং আপনি দেখবেন যে রিসেন্টলি তাদের আল কায়দার যে আইডিওলগ আবু মোহাম্মদ আল মাকদিসি, যার আসল নাম হচ্ছে বারকাউই, তার একটা বই আছে আমাদের আকিদা, তার এই বইটাকে মূলত ডিনাউন্স করছে HTS, যে না এই আকিদা মানে এই আবু মাকদিসির বইটাকে তারা ডিনাউন্স করছে, যে দিস বুক ইজ লাইক নট দ্য রাইট আকিদা, নট দ্য রাইট অ্যাপ্রোচ অর মানহাজ। আবার অন্যদিকে আহমদ মুসা জিব্রিল, যে আল কায়দা পন্থী আইডিওলগ, সে আপনার হচ্ছে যে HTS কে তাগুত বলে আপনার এক্সে টুইট করছে, যে যদিও মানে সে বলছে যে সিরিয়ার বাশার আল আসাদের পতনে আমরা আনন্দিত, যদিও এক তাগুত অপসারিত হয়েছে আরেক তাগুত দ্বারা, তো তারা তো ওই তাগুত ছাড়া কথা বলতে পারে না, তো সে কিন্তু HTS কে তাগুত বলছে। তো এই সমস্ত তথ্যগুলো সামনে রাখলে কি মনে হয় যে আসলে HTS এবং আল কায়দার মধ্যে দেয়ার ইজ এ স্টার্ক ডিফারেন্স এন্ড কন্ট্রাস্ট। তো এখন আমি আরো 2টা পয়েন্ট অ্যাড করবো যেটা আমার প্রেজেন্টেশন বা স্লাইডে নাই, সেটা হচ্ছে যে আসলে তারা কেন প্রো পিপল হইতে পারে না। তো প্রথমেই আপনি দেখেন আপনার কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে যে আপনি কিভাবে সরকার গঠন করবেন। আপনি কি ধরেন ভোটের মাধ্যমে নির্বাচিত হইতে পারবেন? যেমন মুরসি যখন 2014-তে মিশরে নির্বাচিত হইল, তো AQ পন্থীরা কিন্তু সবসময় নির্বাচন করলেই তখন কুফর বলতো, এখন হয়তো একটু টোন ডাউন করছে, বাট নির্বাচন করা মানেই কুফর। কিন্তু এই যে আপনি পিপলের মানে ম্যান্ডেট নেবেন, অর্থাৎ পাবলিকরা আপনার পক্ষে আছে কিনা, এইটা তো আপনাকে নিতে হবে। এখন ওরা বলতে চায় যে সভরেইনটি বিলংস টু আল্লাহ, সভরেইনটি হচ্ছে আল্লাহর কাছে, এবং অবশ্যই সার্বভৌম ক্ষমতা আল্লাহ। তো এইটার ব্যাপারে কোনো ইসলামপন্থীর কিন্তু দ্বিমত নাই, কিন্তু তারা জোর করে আপনার এই সার্বভৌমত্বটাকেই আপনার যেই মানে ওয়েস্টার্ন যে ইলেকটোরাল সিস্টেম, যেখানে বলা হয় মানে আমরা যদি আপনার ইয়ের সংজ্ঞাটা দেখি, ডেমোক্রেসির যে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটা, যে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল, ওইখানে বলা হয় যে সভরেইনটি বিলংস টু পিপল। এটা ওয়েস্টার্ন ডেমোক্রেসির সংজ্ঞা। কিন্তু ইসলামপন্থীরা যেখানেই ডেমোক্রেটিক প্রসেসে গেছে তারা সবসময় ঘোষিত যে এটাকে আমরা প্রসেস হিসেবে নিলাম, বাট মানে সভরেইনটি বিলংস টু আল্লাহ, বাট ডেমোক্রেসি ইজ জাস্ট ইলেকটোরাল প্রসেস টু গেট দ্য পিপলস ম্যান্ডেট। এবং এই জন্য 2004-05 দিকে আপনি দেখবেন যে র্যান্ডের একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল, ওইখানে র্যান্ড ক্লিয়ারলি এই ভাগটা তারা উল্লেখ করছিল, যে মুসলিম ব্রাদারহুডের কথা উল্লেখ করে তারা বলছিল যে মুসলিম ব্রাদারহুড ফলোজ দ্য ডেমোক্রেসি বাট নট অ্যাজ আন্ডারস্টুড বাই দ্য ওয়েস্টার্ন লিবারেল ফ্রেমওয়ার্ক। তার মানে কি, মানে র্যান্ড কর্পোরেশন বুঝতেছে যে আসলে ইসলামপন্থীরা ডেমোক্রেসিটাকে আমরা যেভাবে সার্বভৌমত্বটাও পাবলিকের হাতে দিয়ে দিই, ওরা ওইভাবে নিচ্ছে না। ওরা বলতেছে সার্বভৌম ক্ষমতা আল্লাহর, কিন্তু পাবলিকের সাথে আমরা কনসাল্ট করতেছি, পাবলিকের থেকে ম্যান্ডেট নিচ্ছি। সো এইটাকে তারা হচ্ছে যে একেবারে মানে আকিদার ইস্যু বানায় ফেলায়, যদিও এটা শুধুমাত্র একটা ইজতেহাদের ইস্যু হইতে পারে বড় জোর, যে আসলে ডেমোক্রেটিক্যালি ইসলামপন্থীরা উইন করতে পারবে কিনা, ইজতেহাদ বা স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন হইতে পারে। এইটাকে তারা আকিদার কোয়েশ্চেনে নিয়ে যায়, নাম্বার 1 প্রবলেম। নাম্বার 2 প্রবলেম যেটা হয়, যে তাদের উসুলে যে প্রবলেমগুলো হয়, যে তারা গুরাবার হাদিসটা, একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলাম গুরাবা হিসেবে আসছিল, অপরিচিত হিসেবে আসছিল, ইসলাম আবার অপরিচিত অবস্থায় ফেরত যাবে বা গুরাবা হয়ে যাবে। গুরাবা শব্দের অর্থ হচ্ছে অপরিচিত, মানে সমাজে ধরেন আপনি খুব নতুন আসছেন, আপনাকে কেউ চিনে না, অপরিচিত।
বা স্ট্রেঞ্জার বলা হয় বা খুব সুপার মাইনরিটি বোঝানো হয়। কিন্তু এই হাদিসটা থেকে তারা নিজেদেরকে গুরাবা হিসেবে তারা বলতে চায় যে আসলে খুব মানে তারা হচ্ছে যে ফ্রিঞ্জ মাইনরিটি গ্রুপ উম্মার মধ্যে, কিন্তু তারা হচ্ছে আপসহীন এবং তারাই হচ্ছে গুরাবা। তারা এইভাবে বলতে চায় যে এই গুরাবার দল আমরা। হ্যাঁ, কিন্তু আমি মোটামুটি মেজরিটি আপনি মেইন স্ট্রিম হলো আমাদের শাইখ ইয়াসির কাদি ওই 72 দলের হাদিসটা ব্যাখ্যা করছেন এবং বলছেন যে মেইন স্ট্রিম মুসলিমদের আকীদা সবসময় মিডল গ্রাউন্ডে থাকবে, সত্যের কাছাকাছি থাকবে। এবং গুরাবার হাদিসটাও আমি কয়েকজন শাইখের সাথে কথা বলে আমি দেখলাম যে ওনারা বললেন যে গুরাবার হাদিসটা অ্যাপ্লাইড হবে আমলের দিকে, আকীদার উপরে না। যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ ছেলেরা মসজিদে যেয়ে পড়বে, এইটা মোটামুটি মেইন স্ট্রিম আকীদা মুসলিম উম্মার মধ্যে, মেইন স্ট্রিম আকীদা। আপনি যে কোনো মুসলিমকে জিজ্ঞেস করেন তারা বলবে যে এটা ট্রু। কিন্তু এই মানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার পর আমল করতেছে কয়জন, এইটা হচ্ছে গুরাবা। খুব অল্প লোক আমল করতেছে সারা পৃথিবীতে। তো গুরাবাটা হচ্ছে আমলের দিক দিয়ে। কিন্তু আপনি যখন এটাকে আকীদায় নিয়ে যান তখন কি হবে, এবং আপনি একই সাথে যুদ্ধের ময়দানে, যেহেতু তারা মিলিশিয়া গ্রুপ, তো যুদ্ধের ময়দান প্লাস আবার আপনি গুরাবা হিসেবে বেশিরভাগ মানুষকে আপনি আকীদাগতভাবে তাকফির করার প্রবণতা হবে। তো তাকফির করতেছেন আবার আপনি যুদ্ধের ময়দানে, তখন আপনি কি করবেন, আপনি হত্যা করবেন তাকে। এবং যুদ্ধের ময়দানে তো আপনি তাহলে মুসলিম হিসেবে যুদ্ধ করতেছেন, কাফের আপনার সামনে হত্যা করে ফেলবেন। তো এইভাবে করে এই তাকফিরিজম, গুরাবা হাদিসের ব্যাখ্যা, আল ওয়ালা ওয়াল বারায়ের যে স্ট্রিক্ট ব্যাখ্যা, এই জিনিসগুলো তারা করে। এবং অবশ্যই তারা সবচেয়ে ফ্রিঞ্জ অপিনিয়নটা নেয় এগুলোর মধ্যে, নিয়ে তারা তাদের যে স্ট্রিক্ট আইডিওলজি, এটা একটা থট প্রসেস হিসেবে তারা প্রিচ করে। কিন্তু আমি স্পষ্টভাবে আমার যতটুকু মানে অবজারভেশন আমি দেখলাম এবং পড়লাম, ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম, যে এইচটিএস বা হায়াত তাহরির শাম, সিরিয়ার যে মুজাহিদ গ্রুপগুলো বা যতগুলো গ্রুপ তারা বাশার আল আসাদের এগেইনস্টে বিজয় লাভ করলো, তারা সুস্পষ্টভাবে ওই মানহাজকে পরিত্যাগ করছে। এটা তাদের কাজ দিয়ে প্রমাণ করছে, শুধু ভার্বালি না, ওয়ার্ড দিয়ে না। সো আমার মনে হয় একটু বেশি সময় নিছি, বাট আমার মনে হচ্ছে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আমি এই পয়েন্টটা আমি একটু যদি অ্যালাউ করেন আমি জাস্ট 5 মিনিট কিছু কথা বলতে চাই। তো প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের দেশেও একটা মানসিকতা কিছু মুসলিম যুবক বা যুবতীদের মধ্যে আমি দেখি, সেটা হচ্ছে যে তারা বুঝে না বুঝে আল কায়দাকে খুব ফ্যান্টাসাইজ করে, ভালো মনে করে, বা আইএসিসকে তারা পজিটিভ মনে করে, যেটা আমি মনে করি খুব ভয়ঙ্কর একটা ভুল। এবং তারা মনে করে যে আসলে কোনো মানে উগ্রবাদ বলে কিছু নাই। হ্যাঁ, মানে ইসলামে কোনো মানুষ কখনো উগ্রবাদ হয় নাই, ইসলামে কোনো মানুষ উগ্রবাদ হয় নাই কখনো। এটা একটা খুবই হাস্যকর ক্লেম। যখন আমাদের দেশে হোলি আর্টিজানের মতো একটা ঘটনা ঘটছে, আমাদের দেশে আমরা বাংলা ভাইয়ের উত্থান দেখছি, আমাদের দেশে আমরা ইসলাম প্রতিষ্ঠান নামে সামান্য, হ্যাঁ এটা খুবই ছোট সংখ্যার একটা গ্রুপ, এরা কি কোনো বিদেশি দলের কোনো গোয়েন্দা এজেন্ট কিনা সেটার কোনো প্রমাণ আমার কাছে না, আমি জানি না। কিন্তু আমি এটা বলতেছি যে বাংলাদেশে কখনো কোনো উগ্র মানসিকতার মানুষ ছিল না বা মুসলিম উম্মাতে ছিল না। এই চিন্তাটা আমাদের করাটা হাদিস বিরোধী। কেন হাদিস বিরোধী বললাম? একটা হচ্ছে বাস্তবতা বিরোধী, আর একটা হচ্ছে হাদিস বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে খাওয়ারিজদের কথা বলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে খাওয়ারিজদেরকে জাহান্নামের কুকুর বলছেন, এবং উনি বলছেন এদের অনেক বৈশিষ্ট্য বলছেন, যে ওরা খুবই উত্তেজিত যুবক, এদেরকে দেখলে খুব পায়াস মনে হয়, খুব সুন্দর করে কথা বলে, এবং এদের ইসলামের জ্ঞান এদের মুখ থেকে এদের গলা পর্যন্ত নামে না, এদের অন্তরে প্রবেশ করে না। মিনিং এরা ইসলাম অনেক সুন্দর সুন্দর কথা বলে, বয়ান করে, কিন্তু এদের ভিতরে যায় না। আমি অবশ্যই কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বলতেছি না যে এ উগ্র, সেটা আমি বলতেছি না, সেটা আমার বলার কোনো রাইট নাই, আমি এটা একেবারেই বলতেছি না। কিন্তু মুসলিম উম্মাতে সবসময় একটা গ্রুপ ছিল, সেটা খুবই ছোট গ্রুপ, যারা খাওয়ারিজ ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কে হত্যা করছে? কোন মানসিকতা হত্যা করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার মাত্র 100 বছরের মধ্যে ওনার কলিজার টুকরা 2 নাতি ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, এদেরকে কে হত্যা করছে? এদের হত্যার পিছনে যে জিওপলিটিক্যাল কারবালার ঘটনা, পুরো যে রিজনটা পুরো যদি আমরা অ্যানালাইজ করি, আমরা দেখব যে একটা গ্রুপ ছিল যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা খাওয়ারিজ ছিল, যারা উগ্রবাদী ছিল, যারা উগ্রপন্থী ছিল। এবং সেই উগ্রপন্থা মুসলিম উম্মাতে অটোমান এম্পায়ারদের সময় ছিল, আব্বাসী খলিফাদের মধ্যে সময় এই উগ্রপন্থা কিন্তু দেখা যায়, যারা হঠাৎ করে নিজেদেরকে একটা এক্সট্রিম ইসলামিক থট বা চিন্তায় দিয়ে যাচ্ছে, এবং বাকি সমস্ত মুসলমানদেরকে যদি তারা সরাসরি তাদেরকে সাপোর্ট না করে, বাকি সমস্ত মুসলিম গ্রুপকে তারা বলতেছে এরা সবাই মুনাফিক, এরা সবাই ইসলামকে বিকৃত করছে।
এবং এরা সবসময় বর্তমান সময় যদি বলি আল কায়দা অথবা আইএসিস আসলে সবসময় সবচেয়ে বেশি উপকার করছে কার? ইসরায়েলের। সবচেয়ে বেশি ক্ষতি করছে কার? বৃহত্তর মুসলিম উম্মার। তারা মনে করছে তারা ইসলামকে আগায় নিয়ে যাচ্ছে, বাট আসলে ইসলামকে এক পা আগানোর নামে তারা 5 পা পিছিয়ে দিচ্ছে। কারণ তারা ইসলামের এমন একটা বহিঃপ্রকাশ দেখাচ্ছে যেটা অবশ্যই অনইসলামিক এবং এমন একটা এক্সট্রিম উগ্রবাদী চিন্তাধারা যেখানে মানে প্রত্যেককে সে পারলে জোর করে ইসলাম খাওয়াবে, বাধ্য করবে। এবং এই মানসিকতা, এই চিন্তা চেতনা, এইটা আসলে পুরোপুরিভাবে মানে শুধু ইসলাম বিরোধী না। আমরা সিরিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম আল কায়দা অথবা আইএসিস কখনোই কিন্তু আসলে ক্ষমতায় যেতে পারে নাই, মানে বৃহত্তর সিরিয়ানদের একত্র করতে পারে নাই। কে করতে পারছে? এইচটিএস করতে পারছে। এইচটিএস মানে অনেকে বলে ও এইচটিএস তো আসলে আইএসিস বা আল কায়দার একটা রূপ, বাট ভবিষ্যৎ আমরা জানি না। এই গ্রুপগুলোর কারোর সাথে আমার বা আপনার কোনো পরিচয় নাই, কোনো কথাবার্তা নেই, কিন্তু আমি বাইরের থেকে দেখে বলতেছি, আমি যদি গত 10 বছরের ইতিহাস দেখেন, এইচটিএসের সাথে সবচেয়ে বেশি সংঘর্ষ ছিল আইসিসের। এবং এইচটিএস আসাদকে যতটুকু অপছন্দ করতো, আইসিসকে ততটুকু পছন্দ করতো, আইসিসও পছন্দ করতো। আইসিসের বক্তব্যের মধ্যে ছিল যে তারা এইচটিএসকে তাগুত মনে করতো। অন টপ অফ ইট আল কায়দার কবর, যে আল কায়দার কবরও কিন্তু রচিত হয়েছে কার হাতে? এইচটিএস এর হাতে। সো এইচটিএসকে এটার সাথে মিলায় ফেলাটা আসলে মানে ব্যাপারটা এরকম যে আমি বললাম যে হোলি আর্টিজনের পুরা ঘটনার সাথে বাংলাদেশের সমস্ত মুসলমানরাই জড়িত, যেটা যেমন সম্পূর্ণ ভুল। বা আমি বললাম জেএমবি বাংলা ভাইয়ের সাথে বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মাই বা যারাই নামাজ পড়ে মসজিদে তারাই জড়িত, এটা যেমন একটা খুবই উল্টাপাল্টা চিন্তা। একইভাবে এইচটিএসকে সরাসরিভাবে কোনো প্রমাণ ছাড়া তাদেরকে এই সর্ট অফ অ্যাসোসিয়েশনটা করা, এটা কোনোভাবেই ওয়াইজ না, কোনোভাবেই ওয়াইজ না। জি ভাই, ভাইয়া দুইটা পয়েন্ট আমরা অ্যাড করবো, তাহলে আমাদের আলোচনাটা শেষের দিকে চলে যাবে। ইসরায়েলের ব্যাপারে অনেকে বলতে চাচ্ছে যে ইসরায়েল কেন এত খুশি হইলো, বা তারা গত 2 দিনে প্রায় 250 থেকে 300 এয়ার স্ট্রাইক করছে। তো ইসরায়েলের ব্যাপারে আসলে এটা আরেকদিন ডিটেলস আলোচনা হয়তো আরেক সময় করতে পারবো, যে আমরা মানে আপনার কিতাবুল ফিতানের হাদিসগুলা থেকে অনেক কিছু আঁচ করা যায় যে তারা যা করতেছে বা সামনে অনেকগুলা ঘটনা ঘটবে আমরা যেগুলো জানি। কিন্তু আমরা যদি এখন জাস্ট জিও পলিটিক্যালি দেখি, যে ইসরায়েল আপনার বাশার আল আসাদ যখন ছিল, তারা এই থ্রেটটা ফিল করে নাই যে বাশার আল আসাদের হাতে এই কেমিক্যাল ওয়েপন বা এই মিসাইল বা এই ফাইটার জেট থাকলে আমার কিছু হবে। কিন্তু যেই মুহূর্তে বাশার আল আসাদের পতন হইল, তারা একটুও দেরি করলো না, 24 ঘন্টার মধ্যে তারা সমস্ত এয়ার বেস গুলাতে, এয়ারপোর্ট গুলাতে, যেখানে উইপন্স আছে, মানে রিসার্চ সেন্টার আছে, মানে আপনার অস্ত্র গবেষণাগার অথবা সমস্ত জায়গাগুলোতে তারা স্ট্রাইক করলো। সো হুইচ শোজ যে তারা আসলে স্কেয়ার্ড অ্যান্ড অ্যাফ্রেড অফ দিস নিউ পলিটিক্যাল রিয়েলিটি, যে এই গ্রুপটার হাতে যদি এই অস্ত্রগুলো পড়ে তাইলে বরঞ্চ আমাদের অস্তিত্ব মানে পরবর্তীতে হুমকির মুখে পড়তে পারে। আচ্ছা, সিরিয়া কি তাহলে ইসরায়েলের দখলে চলে গেল? এইটার ব্যাপারে আমি মনে করি যে না, এটা আসলে ইসরায়েল আমেরিকান একটা প্রোপাগ্যান্ডা, তার যেটা মুসলমানদেরকে তারা কনভিন্স করার চেষ্টা করতেছে। বরং ইসরায়েল খুবই ভয়ে আছে যে এইচটিএস একটা ওদের জন্য একটা বড় থ্রেট, টার্কিও তাদের জন্য একটা বড় থ্রেট। আসাদ যতদিন ছিল ইসরায়েল খুব শান্তিতে ছিল, আসাদ কখনোই ইসরায়েলের জন্য কোনো থ্রেট ছিল না। হ্যাঁ, আসাদ 2-4 বার মানে বড় বড় কথা বলছে, বাট ওরা 100% শিওর ছিল যে আসাদ আসলে প্র্যাকটিক্যালি ইসরায়েলকে কখনোই হাত দিবে না, ইসরায়েলকে মানে একরকম প্রোটেকশন দিয়েই যাবে। আর প্যালেস্টাইন যত রেফিউজি সিরিয়ায় ঢুকছে, আসাদ তাদের প্রায় সবাইকেই জেলখানায় ঢুকাইছে। সো আসাদ কখনোই সুন্নি মুসলিমদের সাপোর্টে কখনো আসে নাই। সো যারা বলতেছে যে ও আসাদ ছিল অ্যাটলিস্ট আমরা সেফ ছিলাম, হ্যাঁ সিরিয়া সেফ ছিল, কোথায় সেফ ছিল? আপনার কি এই সিরিয়ার জেলখানাগুলো দেখে মনে হইতেছে? সিরিয়ার মানুষ যে রাস্তায় আনন্দ করতেছে এটা দেখে আপনি ঢাকার মানুষ বুঝেন না যে ঢাকার রাস্তায় মানুষ যখন আনন্দ করছিল এটা কি রিপ্রেজেন্ট করে? ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা বললাম যে ও 5 আগস্টের পরে বাংলাদেশ দখল হয়ে গেছে, এর ব্যাপারটা সাথে দখল হয় নাই। হ্যাঁ, এক সেন্সে 5 আগস্টের পরে বাংলাদেশের নাজুক পরিস্থিতিতে পড়ছে, বাট দ্য সেম টাইম বাংলাদেশ বিনির্মাণের সংস্কারের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। দেখেন, আমরা যদি এই সিরিয়ার ঘটনাতে যদি যাই, সিরিয়া বিনির্মাণের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সিরিয়ার ইকোনমি 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে গত 14 বছর বয়সে, ন্যাচারাল রিসোর্স চুরি করে নিয়ে যেতেছে, সিরিয়াকে বিনির্মাণের একটা সুযোগ হয়েছে। এখন ইসরায়েল কেন অ্যাটাক করার চেষ্টা করছে? কারণ একদিকে ইসরায়েল স্কেয়ার্ড, আরেকদিকে ইসরায়েল এই অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছে, যেহেতু তারা জানে যে এখন সিরিয়া একটা নাজুক অবস্থায় আছে, এখন অ্যাটাক করলে হয়তো কিছু বেনিফিট পাওয়া যাবে, হয়তো একটা মানে সুযোগ সুবিধা পাওয়া যাবে। এই জন্য তারা বেসিক্যালি অ্যাটাক করছে বা তারা অ্যাটাক করতেছে।
এই যে তারা অ্যাটাক করতেছে, এই অ্যাটাকে তারা তো জিতবে না। অ্যাটাক করলেই মানে গোলেন হাইটসে মানে কতগুলো ট্যাঙ্ক চলে আসছে, আর সিরিয়া দখল হয়ে গেছে, মধ্যে বহু পার্থক্য। কারণ সিরিয়ার ওই গোলেন হাইটসের সাথে টার্কির ইন্টারেস্ট এবং সিরিয়ানদের ইন্টারেস্টের অনেক সম্পর্ক আছে। আর হচ্ছে গিয়ে যে আপনি কেন মনে করতেছেন যে আসাদ আসলে সামহাও মানে প্যালেস্টিনদের জন্য ভালো ছিল? কখনোই ভালো ছিল না। ইভেন প্যালেস্টিনিয়ানরাও এখন আরও বেশি আগের থেকে হোপফুল যে অ্যাটলিস্ট এই স্টেজ তাদেরকে সাপোর্ট করে একটা মানে একটা অ্যাটলিস্ট একটা আশার আলো দেখা যাচ্ছে। আমি ভবিষ্যৎ জানি না। হ্যাঁ, জোলানি যে আপনার বলা হচ্ছে যে এইচটিএসের প্রধান, সে আসলে ইসরায়েলের এজেন্ট, এর কোনো প্রমাণ নাই। কিন্তু আইসিস যে ইসরায়েল তৈরি করছে এটার প্রমাণ আছে, এবং আইসিস যে এইচটিএসকে তাগুত মনে করে, এটা একটা মানে ইন্ডিকেট করে আপনাকে যে ইসরায়েল কেন এতদিন অ্যাটাক করলো না, কেন এখন অ্যাটাক করতেছে। কারণ ইসরায়েল স্কেয়ার্ড। একদিকে ইসরায়েল অপরচুনিটি দেখতেছে। আপনাকে বুঝতে হবে আমেরিকার ইসরায়েল আসলে কী চাচ্ছে। এটার ব্যাপারে মানে পলিটিক্যাল অ্যানালিস্ট সামি হামদে একটা খুবই সুন্দর একটা কথা বলছে। সেটা হচ্ছে সত্যিকার অর্থে আমেরিকা এবং ইসরায়েল সিরিয়াকে যুদ্ধ বিধ্বস্ত দেখতে চায়। সে আসাদকেও পছন্দ করে আবার অপছন্দ করে। সে কিন্তু শেষ মুহূর্তে আসাদকে রাখতে চাইছে। আসাদ যখন পতনের দিকে, তখন আমেরিকা তার ফরেন পলিসিতে ক্লিয়ারলি আপনি যদি খেয়াল করেন, সে চাইছে যে আসাদ আসলে পড়ে না যাক। কেন? কারণ সে চায় আসাদ এবং আসাদ বিরোধীদের মধ্যে একটা কনফ্লিক্ট চলতে থাকুক, এই কনফ্লিক্ট কখনো বন্ধ না হোক। এই কনফ্লিক্ট ইসরায়েলের পক্ষে যায়, আমেরিকার পক্ষে যায়, তার ন্যাচারাল রিসোর্স এক্সপ্লয়েট করা সহজ হয়। ইভেন এটা কিছু কিছু ক্ষেত্রে রাশিয়ারও পক্ষে যায়। যখন এইচটিএস দখল করে নিল, এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হইল, এটাকে সবাই তখন ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? কারণ এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটা কথা থাকবে, একটা ভয়েস থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি থাকবে। এখানে মুসলিমরা স্ট্রং হবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সোশ্যাল ইনস্টিটিউটস দাঁড়াবে। এটা তারা কেউ চায় না। মুসলমান হিসেবে আমাদের কি চাওয়া উচিত? মুসলমান হিসেবে আমাদের চাওয়া উচিত এক্স্যাক্টলি যে মুসলিমরা সুবিচারের মধ্যে থাকুক, নিরাপত্তার মধ্যে থাকুক, তারা তাদের ইকোনমিকে গ্রো করুক, তাদের ন্যাচারাল রিসোর্স তাদের কাছে থাকুক। সো আমাদের কোনো রিজন নাই যে কেন আমরা সিরিয়ানদের এই বিজয়কে সেলিব্রেট করব না। এবং সাথে সাথে আমরা আশা এবং দোয়া করব যেন সিরিয়ানরা ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতে পারে। একদিনে তো তারা পারবে না, তারা প্রায় 50 বছর ধরে তারা টর্চার্ড, 14 বছর ধরে তারা জেলে। আপনি কি আশা করেন আজকে সে ইসরায়েল অ্যাটাক করবে? সে কী দিয়ে ইসরায়েল অ্যাটাক করবে? তাকে তো আপনার সময় দিতে হবে, তাদেরকে আগে তো নিজের ভূমি ঠিক করতে হবে, তারপরে তারা চিন্তা করবে যে তারা প্যালেস্টাইনের জন্য কী করতে পারে। সিরিয়া এখন একটা কমপ্লিটলি ভঙ্গুর একটা দেশ। তার ইকোনমি 14 বছরে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তার দেশে যেখানে 4 লাখ ব্যারেল উৎপাদন হতো, এখানে মাত্র 40,000 ব্যারেল উৎপাদন। আপনি বুঝতে পারেন কী পরিমাণ, মানে কি বলবো, সব কিছু নিয়ে গেছে দেশ থেকে, সব কিছু নিয়ে গেছে। মানে ব্যাপারটা এটা এরকম যে আপনি 1972 সালে বাংলাদেশিদেরকে বলতেছেন যে তারা কেন যুদ্ধবিধ্বস্ত নেপালকে বা যুদ্ধবিধ্বস্ত ভুটানকে, কাল্পনিক যুদ্ধবিধ্বস্ত বলতেছি, তাদেরকে কেন সাহায্য করতে যাচ্ছে না? আরে বাংলাদেশের তো কিছু নাই 1972 সালে, বাংলাদেশ কি করবে? এবং আপনি যদি দেখেন বাংলাদেশ 1947 থেকে 1971 সাল, সেখানে মানে 50 বছর কিন্তু হয় না। সেইখানে সিরিয়া হচ্ছে কি গত 50 বছর ধরে মানে আসাদের বাবার মানে কি তুলকালাম চলতেছে। সো সিরিয়ানদেরকে আমরা আগে সিরিয়াকে ঠিক করতে দিই। আমরা আশা করি এবং দোয়া করি যে সিরিয়ান মুসলিমরা এবং সিরিয়ার জনগোষ্ঠী, ইভেন যারা মুসলমান না, তারা মিলে একটা সুবিচার প্রতিষ্ঠা করতে পারুক, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারুক, ইকোনমিকে স্টেবল করুক, এবং সে অবশ্যই আসাদের থেকে শতগুণে ভালো হবে। এবং আমি বিশ্বাস করি সিরিয়ার রাস্তায় মানুষের উচ্ছ্বাস, বোধ মুসলিমদের এবং নন মুসলিমদের, এটা প্রমাণ করে যে তারা আসলে ঠিক পথে ইনশাল্লাহ আগাচ্ছে। যে আমরা যেটা কনস্পিরেসি থিওরি সবসময় শুনতাম এবং এটা বাস্তবতাও আছে। আরেকটা বাস্তবতা হইতে পারে পসিবিলিটি, সেটা হচ্ছে যে ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল প্ল্যান, যেটা আমরা সবসময় শুনতাম, জায়নিস্ট প্ল্যান, গ্রেটার ইসরায়েল, সেটার অপরচুনিটি তারা নিচ্ছে কিনা ভবিষ্যৎ আরো ভালো বলবে। উইথ ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস এনিথিং ইজ পসিবল। ট্রাম্প এখন হোয়াইট হাউসে আসতেছে, এবং আমি আমার ইসরায়েল আলোচনায় দেখাইছিলাম যে ইসরায়েলের ভিতরেই রাইট উইং এক্সট্রিমিস্ট গ্রুপের উত্থান হয়েছে। এবং কেন হয়েছে আমি সেখানে আপনার বিভিন্ন ইসরায়েলি যেই মানে বক্তারা ছিলেন, তাদের যে আইডিওলগ ছিলেন, কাহানিস্ট থট কিভাবে বিস্তৃত হয়েছে গত 20-30 বছরে, এবং ইতমার বেন গভীর এবং তার পার্টি ওতমা ইয়াহুদি, তারা কিভাবে এক্সট্রিম থেকে এক্সট্রিম হচ্ছে। তারা মানে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য আরো মানে ডিপ ইনসাইড সিরিয়া, ডিপ ইনসাইড ইজিপ্ট, মানে ওই যে নাইল থেকে একেবারে তাদের নদী থেকে সমুদ্র পর্যন্ত গ্রেটার ইসরায়েল, সেটা তৈরি করতে চাবে কিনা উইথ ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস ফর নেক্সট 4 years, আল্লাহু আ'লাম, আমরা দেখি। কিন্তু আল্লাহরও তো প্ল্যান থাকে। তা আমি মানে ফাইনালি কিছু পজিটিভ বা সুসংবাদ বা আশাবাদী, আমি নিজে আশাবাদী, আমি সেই নোটের উপর শেষ করতে চাই। তার আগে আমি শাম রিলেটেড যে হাদিসগুলো আমরা শুরু করছিলাম বাট শেষ করি নাই,
আমি কয়েকটা হাদিস পড়তে চাই। আবু দারদা রাদিয়াল্লাহু, আমার 2 নম্বর স্লাইডে দেখা যাচ্ছে, স্লাইডগুলো আপনারা দেখতে পারবেন। আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উনি একদিন ঘুমন্ত ছিলেন, এই অবস্থায় উনি দেখলেন যে পিলার অফ বুক, অর্থাৎ পিলার পরিমাণ বই পুস্তক নিয়ে যাওয়া হচ্ছে ওনার মাথার নিচ থেকে, এবং উনি ভাবলেন মানে স্বপ্নের মধ্যে যে ইট হ্যাজ বিন টেকেন অ্যাওয়ে, এটা নিয়ে যাওয়া হচ্ছে কোথাও। তো উনি এটা তাকায় রইলেন যে এটা কোন দিকে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বইগুলোকে। তো উনি দেখলেন যে ইট ওয়াজ টেকেন টু আশ-শাম। ভেরিলি, তারপর উনি বলতেছেন যে ফেইথ when tribulations come will be in শাম, মানে আমাদের যখন দুর্যোগের সময়, ফিতনার সময়, তখন ইমান থাকবে হচ্ছে শামে। এটা একটা হাদিস রাসূলুল্লাহের। আরেকটা তো হচ্ছে রাসূলুল্লাহ দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, এটা। আরেকটা হাদিসে উনি বললেন যে 3টা আর্মি, তোমাদের বড় বড় 3টা আর্মি অ্যামাস্ট হবে, তোমরা মানে যুক্ত হবা। একটা আর্মি তৈরি হবে হচ্ছে শামে, একটা আর্মি হবে ইরাকে, আর একটা আর্মি হবে ইয়েমেনে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন আর্মিতে যাব? আমরা যদি ইফ আই লিভ দ্যাট লং, আমরা যদি বেঁচে থাকি, আমরা কোন আর্মিতে যাব? তখন উনি বললেন যে আই চুজ শাম ফর ইউ, তোমরা শামে জয়েন করবা। আর যদি, বিকজ ইট ইজ দ্য বেস্ট প্লেস, আর যদি শামে না পারো তাহলে তোমরা ইয়েমেনে যাও। অ্যান্ড ড্রিঙ্ক ফ্রম ইউর ব্রুকস অ্যান্ড স্ট্রিমস, ফর আল্লাহ তাআলা হ্যাজ গ্যারান্টেড দ্যাট হি উইল লুক আফটার দ্য ল্যান্ড অফ শাম অ্যান্ড ইটস ইনহেবিটেন্টস। তো এটা হচ্ছে শামের গুরুত্বের আরেকটা হাদিস আমরা জানলাম। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু, মুয়াবিয়া ইবনে কুররা থেকে বর্ণিত, ওনার বাবা থেকে বর্ণিত হাদিস, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইড, রাসূলুল্লাহ বললেন যে ইফ দ্য পিপল অফ আশ-শাম বিকাম করাপ্ট, মানে শামের লোকেরা যখন করাপ্ট হয়ে যাবে, শামের লোকেরা যখন ঈমান আমল ত্যাগ করবে, তখন উম্মার মধ্যে আর কোনো খায়ের বরকত থাকবে না। দিস উম্মা উইল বি ডিভয়েড অফ এনি কাইন্ড অফ মানে গুডনেস। আর শামের মধ্যে যখন কল্যাণ থাকবে, উম্মা উইল বি ভিক্টোরিয়াস। সো এইটা আমাদের জন্য ব্যাপক আশাবাদী হওয়ার মতো একটা হাদিস। শামে যখন কল্যাণ হবে, তখন উম্মা ভিক্টোরিয়াস হবে। এই হাদিসটা খুব সিগনিফিকেন্ট। এবং আরেকটা হাদিস উনি বলছেন যে দ্য হার্টল্যান্ড অফ দ্য বিলিভার্স ইজ আ শাম, এবং এই হাদিসটা ন্যারেটেড বাই ইমাম আহমদ অ্যান্ড ক্লাসড অ্যাজ আ সাহিহ বাই ইমাম আল আলবানী। আর সর্বশেষ আমি আরেকটা হাদিস পড়ে শেষ করছি এই বিষয়টা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ বলতেছেন যে গ্ল্যাড টাইডিংস ফর শাম, অর্থাৎ সুসংবাদ দিলেন শামের জন্য। কয়েকবার উনি এটা বললেন, ল্যান্ড অফ আশ-শাম। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে কেন শামের এত মর্যাদা? তো রাসূলুল্লাহ বললেন যে দ্য অ্যাঞ্জেলস অফ আল্লাহ তাআলা হ্যাভ স্প্রেডেড দেয়ার উইংস ওভার ইট, মানে রহমতের ফেরেশতারা তাদের পাখা বিছায় রাখে শামের উপর। সো এই হচ্ছে শাম হচ্ছে, আবার আমি দর্শকদের জন্য মনে করাই দিচ্ছি যে সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল এবং প্যালেস্টাইন, এই পুরাটা হচ্ছে শাম। এবং আমরা জানি ফেমাস হাদিসে যে ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, উনি অনেক মুহাদ্দিসের মত যে উনি হচ্ছে শামের, এখন যে উমাইয়া মস্ক, এটা এখানে অবতরণ করবেন সম্ভবত, আল্লাহু আ'লাম। এবং এখান থেকে উনি দাজ্জালের বিরুদ্ধে বাহিনী পরিচালনা করবেন। তো এই হাদিসগুলো আমাদের জন্য খুবই সুসংবাদ বহনকারী হাদিস। এবং আমি আরো 2টা মন্তব্য করে শেষ করব আমার আজকের আলোচনা। সেটা যেহেতু আমি বললাম যে আমি আশাবাদী হইতে চাই। দেখেন, রাসূল সাল্লাল্লাহু সাহাবীরা যখন বদর যুদ্ধে গেলেন, তারা কিন্তু চাইলেন যে তারা ওই অর্থনৈতিক ক্যারাভানটাকে আক্রমণ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান ছিল, আল্লাহ হ্যাড বিগার প্ল্যান ফর মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান ছিল যে না, অর্থনৈতিক ক্যারাভান না, তোমরা বড় পলিটিক্যাল ক্যারাভানটারই ধরো। তার মাধ্যমে মুসলিমদের বিজয় হইল। এবং তারপরে দেখেন শামে, মানে সিরিয়াতে যেটা হইল, বিদ্রোহী গ্রুপগুলোর প্ল্যান ছিল কিন্তু আলেপ্পো পর্যন্ত যাওয়া, তাদের প্রিপারেশন এতটুকুই ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরো বড় প্ল্যান করে রাখছেন যে না, পুরাটাই তোমাদের হাতে দিয়ে দিলাম। এখন আমরা দোয়া করি যে যেন ইভেন কুর্দিদের সাথেও রিকনসাইল হয়ে পুরাটা একটা সরকার হয়ে যায়, সেটা হলে সবচেয়ে বেস্ট হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান সবসময় মানে মুসলিম উম্মার জন্য ভালো। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মুসলিম উম্মার যে পতন যুগ ছিল গত 100 বছর, এবং আমি দেখতে পাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে সামনের দিনগুলো মুসলিম উম্মার উত্থানের যুগের সূচনা হবে ইনশাআল্লাহ। কারণ সামাজিকভাবে পলিটিক্যাল উত্থানটা বা বিজয় তো সবসময় সবচেয়ে পরে হয়, কিন্তু সামাজিকভাবে আপনি মুসলিম উম্মার দিকে যদি তাকান, যুব সমাজের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে ইসলাম চাওয়া, ইসলাম পালন করা, ইসলামকে জাহির করা বা ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চাওয়ার ব্যাপারে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সামাজিকভাবে, তারা যত সোশ্যাল অর্গানাইজেশন হচ্ছে ইসলামের নামে, আনথিঙ্কেবল। ইভেন আমরা আমাদের জেনারেশনে, আমি 15 বছর আগে একটা ইউনিভার্সিটিতে ইসলামের নামে প্রোগ্রাম হবে, ইট ওয়াজ আনথিঙ্কেবল। এখন আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ হচ্ছে। এটা শুধু বাংলাদেশে না, দিস ইজ দ্য সিচুয়েশন অ্যারাউন্ড দ্য গ্লোব। আমরা দেখতেছি যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে এত বিরাট আপনার
তারাবির নামাজ হয়, এটা চিন্তা করা যায়? কখনো কেউ ভাবছে যে টাইম স্কোয়ারে নামাজ হবে? এবং এখানে প্যালেস্টাইনের প্রসঙ্গে আমি আমাদের দোয়া যেন প্যালেস্টাইনও একই সাথে সবসময় থাকে, কারণ তারা হচ্ছে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস উম্মার জন্য করে যাচ্ছে গত 80 বছর 70-75 বছর ধরে। সো প্যালেস্টাইনের গাজায় 7 অক্টোবরের পর থেকে যা হইল, এটাকে আমি এইভাবে দেখি যে তাদের অনেকে ওইটা নিয়েও বলবে যে তারা কেন এটা করলো, একটা জনপদ শেষ হয়ে গেল এটার ফলশ্রুতিতে। আমি এটাকে এইভাবে দেখি, সেটা হচ্ছে যে আপনার আসহাবুল উকদুদের যে বালক, সেই বালকের যে ত্যাগ কোরবানি ছিল, নিজের জীবনকে সে বিলাই দিছিল, আমি ঠিক সেইভাবে হচ্ছে যে গাজাবাসীর ত্যাগ কোরবানিটাকে দেখি। সেটা কিরকম, আপনারা আসহাবুল উকদুদের ঘটনাটা জানেন, যে সেই বালক, লম্বা স্টোরি, পুরাটা বলার সুযোগ নেই, কিন্তু ওই বালক দরবেশের কাছেও যাইতো, জাদুকরের কাছেও যাইতো জাদু শিখতে, এবং পরবর্তীতে সে মুসলিম হইল। সে একটা বিশেষ, তার ইমান আমলের তরফ এত হইলো, আল্লাহ তাকে একটা স্পেশাল স্ট্যাটাস দিলেন, এবং তারপরে তার সেই স্পেশাল মাকামে ওই রাজার যে উজির, সে তার চোখ অন্ধ ছিল, সে একদিন আসলো যে তুমি তো ভালো জাদু জানো, তুমি আমাকে সুস্থ করে দাও। সে বললো যে না, জাদুর বলে কিছুই হয় না, আমি মহান রবের দোয়া পড়ে ফু দিচ্ছি, রব চাইলে তুমি সুস্থ হয়ে যাবা। তারপরে সে, তার চোখ ভালো হয়ে গেল, সে মুসলিম হয়ে গেল। রাজার সামনে যে সে বললো, রাজা বলতেছে দেখছো আমার জাদুকর কত ভালো। ওই লোক বললো যে না, এটা জাদুর ফলাফল না, এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ। তো তারপরে তাকে তো মেরে ফেললো, এবং তার মারার আগে তার কাছ থেকে মানে অনেক অত্যাচার করে মানে জেনে নিল যে তোমাকে কে শিখাইলো এগুলা, বলে দিল এই ছেলের কথা। তো এই ছেলেকে রাজা তারপরে মারতে একবার পাঠাইলো পাহাড়ের উপর, একবার পাঠাইলো সাগরে। পাহাড়ের উপর যখন পাঠাইলো, সেই ছেলে এমন ভাবে দোয়া করলো যে রব্বুল আলামিন, আপনার দিনকে বিজয়ী করার জন্য, আপনার দিনকে গালিব করার জন্য আপনি আমাকে বাঁচান। তারপরে ভূমিকম্প হইলো, ওই পাহাড় থেকে সৈন্যরা সব পড়ে গেলো, সে বেঁচে গেল। না, পজ ফর এ হোয়াইল, আমরা হইলে বেঁচে গেলে কি করতাম? ওইখান থেকে বাসায় চলে যেতাম। কিন্তু এই ছেলেটার দাওয়াতি স্প্রিয়া এমন ছিল, সে আবার রাজার কাছে ফেরত গেল, যে আবার বললো যে দেখো আমার আল্লাহ যে সত্য, এটা প্রমাণ হইলো, তোমার সৈন্যরা মরে গেছে, আমি বাইচে আসছি। তো রাজা আবার তারে মারতে পাঠাইলো, মারতে পারলো না, একই ঘটনা ঘটলো। তারপরে শেষে ওই ছেলেটা নিজে শিখাই দিল যে তুমি এক কাজ করো, তুমি এলাকার সব লোককে ডাকো একটা বিরাট ময়দানে, ডেকে আমাকে তুমি তীর মারো বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে, যে আমি এই ছেলের রবের নামে তাকে তীর মারতেছি। এই কথা বলে মারলে তুমি আমাকে মারতে পারবা। সে শিখাই দিল কিভাবে তারা মারতে হবে, এবং বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে মারলো, ছেলেটা শহীদ হয়ে গেল। কিন্তু ইন দিস প্রসেস ওই এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল। যে তার মানে তো রাজা তো এতক্ষণ তাকে মারতে পারতেছিল না, যখন ছেলেটার রবের নামে তাকে তীর মারলো তখন মারতে পারছে। তাইলে তার মানে ছেলেটার রব সত্য। এবং এটা সূরা বুরুজের কাহিনী, সূরা বুরুজে পরবর্তীতে ওইখানে বিরাট আপনার গর্ত তৈরি করা হইলো, আগুন জ্বালানো হইলো, যে যারা ইমান ত্যাগ করবা না সবাইকে আমি আগুনে ফেলাবো। তো লং স্টোরি শর্ট, এই যে এই বালক, সে নিজের জীবন কোরবানি দিয়ে পুরা জনপদকে জাগায় দিয়ে গেল। নাও আপনি গাজাবাসীর সাথে মিলান, যে আপনি 2 বছর আগে কেউ ভাবছিল যে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ডে, জাপানে, ইউরোপের দেশগুলাতে ইউথ জেনারেশন, ইয়াং জেনারেশন, মানে ইউনিভার্সিটি গোয়িং জেনারেশন, তারা প্রতিবাদ করবে জায়োনিস্টদের এগেনস্টে? আপনি বলেন 1 বছর আগে আমরা কেউ ভাবতে পারছি? আমরা কেউ ভাবতে পারিনি। কিন্তু গাজার এই যে ত্যাগ কোরবানি, গাজার তুফান আল আকসার পরবর্তীতে তাদের এই যে ত্যাগ কোরবানি, গাজার মুজাহিদিনদের এবং সাধারণ জনগণের এই ত্যাগ কোরবানির ফলশ্রুতিতে সারা দুনিয়ার চোখকে তারা খুলে দিছে। জায়োনিস্টদের ব্যাপারটা এখন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আমেরিকা ছাড়া কেউ তাদের পক্ষে আর ভোট দেয় না। ইভেন বস, আপনি যদি চিন্তা করেন, জাস্ট 2 বছর আগে যদি আমেরিকার ইলেকশন হইতো, 2022 ইলেকশন হইতো, ওই ইলেকশনে গাজা বা প্যালেস্টাইনের কোনো প্রভাবই থাকতো না। আর এইবার যে ইলেকশন হইলো, সেখানে গাজা বা প্যালেস্টাইন কত ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ছিল ইলেকশনে, ইউএস ইলেকশনে। এক্স্যাক্টলি, শুধু মুসলিমরা না। এখানে আমি এই ইউএস ইলেকশনের কথা যেহেতু বলছেন, 30 সেকেন্ডে কথাটা বলি, যে মিশিগান এবং উইসকনসিন সহ কয়েকটা সুইং স্টেটে তো মুসলিম ভোট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। এছাড়াও সোশ্যালিস্ট, বামপন্থী যারা, সোশ্যালিস্ট যারা, ওরা অনেকেই গাজা গণহত্যার এগেনস্টে তীব্রভাবে অ্যাবান্ডন হ্যারিস ক্যাম্পেইন করছিল। সো লং স্টোরি শর্ট হচ্ছে, আমাদের এখানে আশাবাদী হওয়ার মতো ব্যাপার আছে। দেখেন, আমরা অনেক সময় জিও পলিটিক্সের নামে কমপ্লেন করি যে আচ্ছা ওদের এত কষ্ট হইলো, কি হইলো, কিন্তু দেখবেন গাজার লোকেরা, প্যালেস্টাইনের লোকেরা, তারা কমপ্লেন করে না, বিকজ দে নো হোয়াট দে আর আপ টু। এই জন্যই শামের বারাকার কথা, এই জন্যই রাসূলুল্লাহর হাদিসে ফিলিস্তিন কিন্তু শামের অংশ, সিরিয়াও শামের অংশ। আমরা হাদিস থেকে সেইটারই প্রমাণ পাই। কিন্তু রাসূলুল্লাহ বললেন যে ঈমান ওইখানেই থাকবে। তারা কিন্তু কমপ্লেন করে না, তারা ত্যাগ কোরবানি করে সারা দুনিয়ার চোখকে খুলে দিচ্ছে, দাওয়াতি কাজ করে যাচ্ছে। তো আমরা, আমার মনে হয় আজকের আলোচনাটা এই পজিটিভ নোটেই শেষ করতে চাই, যে আমি বিশ্বাস করি যে শামের এই বিজয় মুসলিমের জন্য, মানে শাম বলতে সিরিয়ার অংশটা শুধু, এটা ফিলিস্তিনে ইনশাল্লাহ, মানে সিরিয়াতে ইনশাল্লাহ শুরু। আমরা আশা করি ইনশাআল্লাহ উম্মাহ যদি একইভাবে বিহেভ করতে পারে, সিরিয়াতে তারা যেভাবে ইউনিফাইড হয়েছে, সবাই একত্রিত হয়েছে,
আমরা মানে আমাদের যে গোলাপ বা আমাদের বাড়াবাড়িগুলোকে ত্যাগ করে আমরা যদি মুসলিম উম্মার মধ্যমপন্থী মানহাজের উপর একত্রিত হইতে পারি এবং ইউনিফাই করতে পারি, আমরা যদি মানুষকে মানবিকভাবে দয়া মায়া মমতার প্রেক্ষিতে গভর্ন করতে পারি, একত্রিত হইতে পারি, সিরিয়াতে যে রেজাল্ট পাইছি আমরা মুসলিম বিশ্বে অন্যান্য জায়গায় পাবো, ফিলিস্তিনেও পাবো, এবং ইনশাআল্লাহ জায়নিস্টদের বিরুদ্ধেও আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে উম্মাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ। ভাইয়া দুইটা শিক্ষা আমি একটু বলতে চাই শেষ করার আগে, যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে, আমি একটু স্ট্রেস দিতে চাই, আপনি টাচ করে গেছেন। সেটা হচ্ছে যে এই যে আল কায়দা বা আইএসিস ইসলামকে কখনোই কোনো দেশে বিজয়ী করতে পারে নাই। পারসে হচ্ছে গিয়ে এর বাইরের একটা এমন একটা অর্গানাইজেশন, সেটা পৃথিবীর আপনি যে প্রান্তে দেখেন, ইভেন তালেবানরাও কিন্তু আর্লি স্টেজে আল কায়দার অনেক যে মান মানসিকতা ছিল সেখান থেকে অনেক ইভলভ করে বের হয়ে আসছে। তালেবানরা এখন অনেক ব্যাপারে অনেক সফট অ্যাপ্রোচে কাজ করে, আমরা তাদের ফরেন পলিসি দেখলে আমরা বুঝতে পারি ডেফিনেটলি তারাও মুসলমান। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে এই যে মডারেশন, এই যে এইচটিএস সবাইকে নিয়ে কাজ করতেছে, এই জিনিসগুলোকে আমরা অনেক মুসলিম ভাই বা অন্য অনেকে মনে করে যে ও এটা তো দুর্বল হয়ে গেছে, এটা তাগুত হয়ে গেছে। না, বরং এই খাওয়ারিজটাই তাগুত। এই আল কায়দা অথবা এই যে আইসিস মানসিকতা, এই যে উগ্রবাদ, এটা ইসলামের বাইরে, মানে এটা ইসলামের কোনো বিজয়ের চিহ্ন না, বরং এটাই ইসলামকে আরও খাটো করে, ছোট করে, ভুল চিত্র দেয়। এবং এটাই আসলে, এটা থেকে আমরা চাই যে মুসলমানরা বুঝুক। একদিকে যেমন হ্যাঁ, আমরা মুনাফিক হইতে চাই না যে আসলে নামাজ পড়ে না, রোজা রাখে না, খালি মনে মনে ইমানের কথা বলে, যার কোনো কমিটমেন্ট নাই। আবার আরেক দিকে আমরা কোনোভাবেই খাওয়ারিজ হতে চাই না যে সবাইকেই তাগুত মনে করে, দুর্বল মুসলমানদেরকে সে ইসলামের বাইরে মনে করে, সবসময় সে যুদ্ধ খোঁজে, সব জায়গাতে সে যুদ্ধ খোঁজে, সব জায়গায় সে যুদ্ধের চিন্তা করে, সবসময় সে মনে করে সব কিছুর সমাধান সব জায়গায় সব অবস্থায় রক্তপাত ছাড়া সে অন্য কোনো সফট পাওয়ার, ডিপ্লোমেসি, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, এগুলোকে সে সব কিছু মনে করে যে ফালতু, আননেসেসারি। সব কিছুর সলিউশনকে সে অ্যাবসলিউটলি রক্তপাত মনে করে। এই উগ্রবাদী মন মানসিকতা কোনো জায়গায় আমরা এই যে মডার্ন টাইমসে আমরা যে দেখতেছি বিজয়ী করে নাই। ইভেন বর্তমান সময় পপুলেশনের দিক থেকে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া যে ইসলামের এক্স্যাক্টলি। সো আমরা মডার্ন তালেবানদেরকে দেখতেছি, যদিও তালেবানদের অনেক কিছুকে আলেমরা সমর্থন করে, অনেক কিছুকে আলেমরা সমর্থন করে না। আমি পার্টিকুলারলি মদিনা ইউনিভার্সিটি এবং আজহার ইউনিভার্সিটি এবং দেওবান্দ আলেমদের কথা বলতেছি। সো তালেবানদের সব কিছুকে সমর্থন না করলে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তালেবানদের ইকোনমি গ্রো করার একটা বড় কারণ চায়নার সাথে তাদের অ্যালায়েন্স। তারা কিন্তু এটা বলে না যে ও চায়না তাগুত, চায়নার সাথে আমরা কোনো স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে যাবো না, বরং না, তারা একটা স্ট্রং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে গেছে, যেটা কিন্তু আসলে আফগানিস্তানের ইকোনমিকে হেল্প করতেছে। সো অর্থাৎ তারা আর্লি স্টেজের আল কায়দার যে মন মানসিকতা ছিল সেখান থেকে অনেকটা ইভলভ করে আসছে। যদিও এখনও অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো সামনে সময় বলে দেবে যে কীভাবে কী সুরাহা হয়। আর কোনোভাবেই বলতেছি না যে তালেবানদের সবই ভালো বা সবই খারাপ, বাট আমরা বলতেছি যে তারা যখন সামষ্টিকভাবে একটা শক্তিশালী হইতে পারছে তখন তারা অনেকটা ইভলভ করে আসছে ওই আর্লি স্টেজের কিছু খুবই উগ্রবাদী কাল্টিশ মনোভাব থেকে। এবং সেই জায়গাটা আমাদের বোঝাটা খুবই জরুরি। আমরা যদি সবসময় মনে করি যে প্রত্যেকটা জায়গায় রক্তপাত ছাড়া কোনো ইসলামের কোনো আগানো যাবে না, এই চিন্তাটা ইটসেলফ আমাদেরকে চেক করতে হবে। আমাদের নাদওয়াতুল ওলামা, দেওবান্দি ওলামা, আমাদের মদিনা ইউনিভার্সিটির ওলামা, আমাদের আল আজহার ইউনিভার্সিটির ওলামা, তাদের সাথে কনসাল্ট করা, তাদের সহবতে থাকা, আলেমদের সহবতে থাকা। হ্যাঁ, আমার একটা জিনিস মনে হইতেছে, খুব ভালো লাগতেছে, স্বপ্ন হইতেছে এবং আমি যা করলাম না, আলেমদের সহবতে থাকা। তখন আমরা দেখবো এখন কিন্তু আমরা কি দেখতেছি, বৃহত্তর ওলামারা কিন্তু এইচটিএসকে আমরা ক্লিয়ারলি দেখতেছি তারা কিন্তু দোয়া করতেছে, সমর্থন করতেছে, এই যে অগ্রযাত্রার সাথে কিন্তু তারা আছে। ইভেন বাংলাদেশে আমরা যদি 5 আগস্টের কথা বলি, আমরা কি দেখছি, বাংলাদেশে বৃহত্তর ওলামা কিন্তু এটার সাথে ছিল। আবার আমরা যখন হোলি আর্টিজনের ঘটনা দেখছি বাংলাদেশে, আমরা দেখছি বৃহত্তর ওলামা ক্লিয়ারলি হোলি আর্টিজনের বিরোধী ছিল। এগুলো ইন্ডিকেট করে যে বৃহত্তর ওলামাদেরকে, আমি বলতেছিলাম আলেমরা যা কিছু করে প্রত্যেকটা মুহূর্তে তারা সব ঠিক করে, বাট আমি বলছি বৃহত্তর ওলামার যে কি বলবো, যে সামষ্টিক যে পজিশন, সেই পজিশনকে রেসপেক্ট করার একটা অসীম গুরুত্ব আছে, স্পেশালি মুসলিম যুবক যুবতীদের জন্য। আমি যদি মনে করি বৃহত্তর উলামারা কিছুই পারে না, সব আমি বুঝি, দেন প্রবলি আমি ভুল করতেছি বড়সড়। আরেকটা যেটা বিষয় আমি শিক্ষা হিসেবে খুব বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে আমরা মুসলমানরা অনেক সময় খালি চিন্তা করি, আচ্ছা আমরা মুসলিমরা কার সাথে থাকবে, আর কি আমেরিকার সাপোর্টে থাকবে নাকি চায়নার সাপোর্টে থাকবে আগাবে, না রাশিয়ার সাপোর্টে আগাবে। কিন্তু আমরা ভুলে যাই যে এই প্রত্যেকটা
শক্তিশালী বলয়, এরা আসলে নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করবে। হ্যাঁ, প্যালেস্টাইনে হয়তো রাশিয়া আমাদেরকে কোনো তার জিওপলিটিক্যাল স্বার্থের জন্য সাপোর্টে আছে, কিন্তু সিরিয়াতে আমরা কি দেখলাম, রাশিয়া কিন্তু আমাদের সাপোর্টে নাই। প্র্যাকটিক্যালি মুসলিম উম্মাহ সাপোর্টের প্রথম সাপোর্ট হচ্ছে কি আমরা আমাদের সাথে আল্লাহর সম্পর্ক। আমরা হ্যাঁ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স থাকবে, স্ট্র্যাটেজিক বিভিন্ন মানুষের সাথে বা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু দিনের শেষে আমরা যদি মুরগি হই, কেউ না কেউ আমাদেরকে গ্রিল করে এসে খাই ফেলবে। আমরা যদি নিজেরা মানে নিজেদেরকে ঐক্যবদ্ধ না করি, মানে কোনো পার্টিকুলার ইস্যুতে স্ট্র্যাটেজিতে, মানে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, এই যে সিরিয়াতে আমরা দেখলাম, আপনি এটা স্ট্রেস করছেন, আমি আবারও স্ট্রেস করতেছি যে মুসলিমরা যখন ঐক্যবদ্ধ হয়েছে, পাকিস্তান যখন ঐক্যবদ্ধ হবে, মুসলিমরা বাংলাদেশে যখন ঐক্যবদ্ধ হবে, যখন সিরিয়াতে ঐক্যবদ্ধ হয়েছে, আমার শক্ত বিশ্বাস যে ইজিপ্টের মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং সিসির পতন হবে, খুব দ্রুত সিসির পতন হবে 1-2 বছরের মধ্যে, এবং সেটাও মুসলিমদের একটা মুক্তির শুরু হবে। তো অর্থাৎ মুসলমানরা যখন একত্রিত হবে এবং তারা যখন ওই দেশের জিউদের সাথে, খ্রিস্টানদের সাথে, যারা সমমনা, ইভেন যারা দুর্বল মুসলমান, তাদের সাথেও যখন একত্রিত হবে কোন একটা পার্টিকুলার ইস্যুতে, ওই ঐক্যটাকে অন্য কেউ ভাঙতে পারবে না। ওই ঐক্যটার একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা, হ্যাঁ তারপরে বিদেশি অনেক শক্তি এসে বেনিফিট নেওয়ার চেষ্টা করে, বাট দিনের শেষে ওই ঐক্যটার কোনো বিকল্প নাই, যে ওই দেশের ওই এলাকার মানুষরা একটা পার্টিকুলার ইস্যুতে বা কজে ঐক্যবদ্ধ হচ্ছে এবং তারা বুঝতেছে যে ওই ঐক্যটা আসলে আমাদের জন্য বৃহত্তর স্বার্থে আমাদের জন্য ভালো। ওই জিনিসটাকে মাথায় রাখাটা আমাদের জন্য খুব ভালো। আমরা যদি খালি কোনো পরাশক্তির সাপোর্টে নিজেদেরকে বড় করতে চাই, দেন আসলে পরাশক্তিরা তাদের স্বার্থের জন্য সাপোর্ট দিবে, আবার স্বার্থের জন্য পিছনে ছুরি মারবে। এটাই হচ্ছে গিয়ে স্বাভাবিক, কারণ সে ফরেন পলিসিতে স্বার্থ ছাড়া আর অন্য কোনো প্রিন্সিপাল বা আর অন্য কোনো কিছুর কোনো মূল্য নাই।